সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণে প্রতিদিন। ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম, ট্রুথ ইজ আউট। সবাইকে স্বাগত জানাচ্ছি ভোরের পাতা সংলাপের আমাদের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রাকিব। আজকের আয়োজনটা একেবারে স্পোর্টস কেন্দ্রিক। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের বিতর্ক চলছে এবং সবশেষ আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার পক্ষ থেকে একটা গাইডলাইন এসেছে। সেটা হচ্ছে খুব শীঘ্রই মানে আসলে এই নির্বাচনটি করার কোনো সুযোগ নেই, যেহেতু করোনা পরিস্থিতির কারণে দেশের পরিস্থিতি, সারা বিশ্বের পরিস্থিতি আস্তে আস্তে খুব বাজে দিকে যাচ্ছে। সেই কারণে ফিফার নির্দেশনা হচ্ছে পরিস্থিতির উন্নতি ঘটলেই তখন কেবল নির্বাচন প্রক্রিয়া বা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে পারবে ফুটবল ফেডারেশন। কিন্তু একটা পক্ষ অভিযোগ করেছিল যে এই করোনার মধ্যেই আসলে তড়িঘড়ি করে বাফুফে নির্বাচন করতে যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক আছে, সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর এসেছে। এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করার জন্য আমাদের আজকের আয়োজনে আমরা বিষয় বেছে নিয়েছি বাফুফের নির্বাচন রঙ্গ। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আমাদের সঙ্গে একই সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। যোগ দেবেন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের পরিচালক আমির খান, সাবেক জাতীয় ফুটবলার। একই সঙ্গে মাছরাঙা টেলিভিশনের স্পোর্টস এডিটর আবু সাদাত। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। একেবারে আলোচনাটা শুরু করতে চাই অবশ্যই আবু নাঈম সোহাগ আপনাকে দিয়ে, কারণ ফিফার পক্ষ থেকে যেই সুস্পষ্ট নির্দেশনা আছে সেটি সংবাদ মাধ্যমে এসেছে। আপনি যদি আরেকটু পরিষ্কার করে বলেন এই নির্বাচনকে ঘিরে ফিফা কি নির্দেশনা দিয়েছে এবং বাফুফে এখন নিজেদেরকে কিভাবে প্রস্তুত করছে। ধন্যবাদ। শুরুতেই এই প্রোগ্রামটি যারা উপভোগ করছেন তাদের সবাইকে এবং আমাদের যারা এমিনেন্ট গেস্ট রয়েছেন ইনক্লুডিং হোস্ট, আপনাকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। আমরা আসলে সবাই জানি যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ম্যান্ডেট হচ্ছে 4 বছর। তো প্রতি 4 বছর পর পর আমাদের নির্বাচনের বছরটি আসে এবং সেই ধারাবাহিকতায় 2016 সালে কার্যনির্বাহী কমিটি ইলেক্টেড হয়েছিল। সেই কার্যনির্বাহী কমিটির মেয়াদ ছিল এই বছরের এপ্রিল পর্যন্ত, 2020 সালের এপ্রিল পর্যন্ত। এবং আমাদের কার্যনির্বাহী কমিটি তারা কিন্তু এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত যেহেতু ম্যান্ডেট ছিল, সো সেই সময়ের মধ্যে নির্বাচন করার জন্য 20 এপ্রিল নির্বাচন আয়োজনের জন্য একটা প্রাথমিক ডিসিশন হয়েছিল। বাট মার্চ মাসে যখন কোভিড-19 করোনার প্রকোপটা আমাদের এখানে বেড়ে যায়, তখন কিন্তু কার্যনির্বাহী কমিটি মিটিং করে তারা যেহেতু এটার সাথে আমাদের ইন্টারন্যাশনাল বডি ফিফা এবং এফসির একদম ডাইরেক্ট সম্পর্ক রয়েছে, তারা জিনিসগুলো টাইম টু টাইম মনিটর করে। তো তখন কার্যনির্বাহী কমিটি মিটিং করলো এবং কার্যনির্বাহী কমিটির মিটিংটাই কিন্তু আসলে ফাইনাল সে না, আমাদেরকে এইটার অ্যাপ্রুভাল নিতে হয়েছে ফিফার কাছ থেকে। তো কার্যনির্বাহী কমিটি মিটিং করে সেই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া, আমাদের ইলেকটিভ কংগ্রেসটাকে পিছিয়ে দেওয়া, এবং সেটা আমরা ফিফাকে জানানোর পরে আমরা এটা জানাই হচ্ছে 28শে ফেব্রুয়ারি, যে আমরা 28শে মার্চ জানাই এটা, এবং তখন 31শে মার্চ ফিফার কাছ থেকে দুদিনের মধ্যে চিঠি আসে যে তারা সেটা পেয়েছে এবং ফিফা অ্যাট দ্য সেম টাইম ফিফা রিকগনাইজ করে যে হ্যাঁ, এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করাটা হয়তো বা বাফুফে যে ডিসিশন নিয়েছে খুব ভালো ডিসিশন নিয়েছে, বাফুফে বোর্ড রাইট ডিসিশন নিয়েছে। এবং ফিফা অ্যাট দ্য সেম টাইম তারা বলে যে পরবর্তীতে যখন কংগ্রেস আয়োজন করা হবে সেই সময় পর্যন্ত কার্যনির্বাহী কমিটির বর্তমান যে ইলেক্টেড কমিটি রয়েছে তারা সেই সময় পর্যন্ত তাদের ম্যান্ডেটটাকে এক্সটেন্ড করা হয় এবং ততদিন পর্যন্ত তারা ফুটবলীয় কার্যক্রম পরিচালনা করবে। সো এই ব্যাপারে তখন ছিল এটা লেটেস্ট পজিশন। সো ইন দ্য মিন টাইম আমরা জানি যে বিভিন্ন পরিস্থিতির কারণেই ফিফার কাছ থেকে আমরা চিঠি পাই একটি গত 15ই জুন, বিকজ আমাদের এখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন পার্সপেক্টিভে ফিফার সাথে কিছু কমিউনিকেশন করা হয়, যেটা ফিফা গত 15ই জুন যে চিঠিটা দিয়েছে সেখানে ফিফা শুরুতেই উল্লেখ করেছে যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ থেকে বিভিন্ন বিষয়ে ফিফার সাথে কমিউনিকেট করা হয়েছে। সেই আলোকে ফিফা যে জিনিসটা বলে সেই চিঠিতে, সেটা প্রথমেই হচ্ছে যে ফিফা বলে যে আসলে বিশ্বের বিভিন্ন দেশে যাদের বিভিন্ন কংগ্রেস ছিল, নির্বাচন ছিল, সেই বিষয়গুলো কোভিড-19 কারণে ফিফা আপাতত স্থগিত রেখেছে, বিকজ এটা একটা স্পেশাল সার্কামস্ট্যান্স এবং এটা একটা বিশেষ সময়, বিশেষ
সময়ের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি এবং যেখানে সেফটি এবং হেলথ ইস্যুস হচ্ছে সবার আগে ফার্স্ট প্রায়োরিটি। সো সেই বিষয়টাকে মাথায় রেখে ফিফা এমফাসাইজ করেছে, যেটা আমরা এর আগেও আমরা বলেছি, যেখানে ফিফা তার চিঠিতে বলেছে, এর আগেও আমরা বলেছি গত 31শে মার্চ আমাদের চিঠিতে যেটা বলেছি, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত নির্বাচন করাটা ঠিক হবে না, বিকজ ফিফার কাছে হয়তো আমাদের এখান থেকে বিভিন্ন ইমপ্রেশন দেওয়া হয়েছে যে বাফুফে নির্বাচন করতে চাচ্ছে বা বাফুফে নির্বাচন করে ফেলবে। যদিও আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাম্প্রতিক সময়ে কোনো ইন্টেনশন নাই, ছিল না নির্বাচন আয়োজন করার, বিকজ যেখানে আমরা কার্যনির্বাহী কমিটির একটি মিটিং করতে পারছি না, বাফুফে বোর্ডের একটা মিটিং করতে পারছি না, সেখানে এখানে বড় সারা দেশের সকল ডেলিগেটদেরকে নিয়ে প্রায় 200 জন লোকের একটা সমাবেশ, একটা একটা সেরিমনি, সেখানে কিভাবে আসলে সেটা সম্ভব। তো সেখানে আসলে আমরা কার্যনির্বাহী কমিটি মিটিংয়ে যেখানে করতে পারছি না, সেখানে নির্বাচন আয়োজন নিয়ে আমাদের আসলে কোনো বাফুফের কোনো ইচ্ছা ছিলও না, বাট তারপরে ফিফা সেটা আমাদেরকে মনে করে দিয়েছে। এট দ্য সেম টাইম ফিফা আর একটা জিনিস যেটা বলেছে যে আমরা একই সঙ্গে বলছি, যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই যেন নির্বাচনটা আয়োজন করা হয়। সো দিস ইজ দ্য মেসেজ ফিফা তাদের আমাদেরকে লেটার জানিয়েছেন এবং সেখানে তার উল্লেখ করেছে সময়ে সময়ে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে নির্বাচন সম্পর্কিত বিষয়ে আমরা যেন ফিফাকে জানাই। হ্যালো 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 ওকে, আমি এবার একটু আলম ভাই আপনার কাছে যেতে চাই, সিরাজুদ্দিন মোহাম্মদ আলম ভাই। সেটি হচ্ছে যে যেহেতু বিএফএফ এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের আসলে নির্বাচন করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই, সেহেতু হঠাৎ করে বিরোধী একটা পক্ষ, যেহেতু জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের একটা পার্টিসিপেশনও সেখানে ছিল বিরোধী পক্ষে, আপনাদেরকে কেন মনে হলো যে আসলে বিএফএফ তড়িঘড়ি করে এই নির্বাচনটা করে ফেলতে চাচ্ছে? ধন্যবাদ রাকিব ভাই আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। আমি যারা এখানে উপস্থিত আছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। আসলে আপনি যেটা বললেন যে বিরোধী পক্ষ যেটা বললেন, আমি প্রথমে এখানে একটু ডিফার করতে চাই, কারণ যারা অভিযুক্ত করেছেন তারাও কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সম্পৃক্ত আছেন এবং দুইজন সম্মানিত সহসভাপতির পক্ষ থেকে কিন্তু এই অভিযোগগুলো করা হয়েছে। এবং আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু জেনেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন মুক্তি এবং নির্বাচন করতে তারা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। তারা কাউন্সিলরশিপ চেয়েছে এবং সেটা কোভিড-19 এর কারণে স্থগিত হওয়ার পর তারা আবার টাইম এক্সটেনশন করেছে এবং আরো কিছু প্রক্রিয়া যেগুলো আমি পরে বলবো। তো এটা কিন্তু বিরোধী কোনো পক্ষ থেকে বলা হয়নি। এটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুইজন সম্মানিত সহসভাপতি কিন্তু লিখিতভাবে এফসি এবং ফিফাতে এটা অফিসিয়ালি জানিয়েছে এবং তাদের জানানোর প্রেক্ষিতে কিন্তু ফিফা এটা তারাও বুঝতে পেরেছে যে এরকম একটা কর্মকাণ্ড চলছে এবং বিভিন্ন মাধ্যমে পত্রিকায় এবং ডেইলিজ গুলোতে ইংরেজি বাংলা মাধ্যমগুলোতে কিন্তু এগুলো নিউজ আকারে এসেছে এবং সেই নিউজ কাটিং গুলো কিন্তু বিভিন্ন যারা ফুটবল ফেডারেশনের সিনিয়র সভাপতি সহ অন্যান্য আরো যারা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তাদের উদ্ধৃতিগুলো দিয়েই কিন্তু এগুলো ফিফাতে জানানো হয়েছে, যে কারণে কিন্তু ফিফা কনসার্ন হয়ে এই বিষয়ে তারা তাদের মতামত জানিয়েছে। আমির ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে দুজন ভাইস প্রেসিডেন্টের কথা বলা হয়েছে, আলম ভাই নিজেও সেটা বললেন, বাদল রায় এবং মহিউদ্দিন আহমেদ মহি ভাই। তো একটা কমপ্লেইন করা হয়েছে ফিফার কাছে, মানে যখন বিএফএফ থেকে অফিসিয়ালি ইলেকশনের কোনো ডেট জানানো হয়নি, নির্বাচনের যে তফসিল সেটা জানানো হয়নি, একটা জাস্ট ধারণার বেসিসে আন্তর্জাতিক বডির কাছে কমপ্লেইন করা, রিটেন কমপ্লেইন করা, এটা কি যুক্তিযুক্ত ছিল কিনা? ধন্যবাদ রকিব ভাই, সবাইকে আমার সালাম। সরকার আগে আমি সোহাগ ভাইকে বলছি যে সোহাগ ভাই তো মানে ব্যাখ্যা দিলেন যে
আমাদের ফেডারেশন থেকে ফেডারেশনের কোনো ইচ্ছা বা কোনো ছিল না যে ইলেকশন করার। এবং সত্যি কথা, কিন্তু আমরা কোনো ডেট কিন্তু পাইনি, ইলেকশনের কোনো ডেট আমরা পাইনি, কোনো মিটিংও হয়নি, কোনো কিছু হয়নি, সবই দেখছিলাম। কিন্তু আমাদের মানে কমপ্লেনটা আমরা যেটা জানতে পেরেছি যে 2 জন সহসভাপতি ওনারা কমপ্লেনটা করেছে। তো সহসভাপতি তো ওনারা তো ফেডারেশনের এলো, আর এটা সমন্বয়ের জন্য তো জেনারেল সেক্রেটারি। এখন আমার সোহাগ ভাইয়ের কাছে প্রশ্ন হলো যে সোহাগ ভাই, এই জিনিসটাকে মানে কেন দূরত্ব করে রাখা হচ্ছে, এই জিনিসটাকে আমাদেরকে ক্লিয়ার করবেন। আমরা যখন দেখছি যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম ভাই উনি মিডিয়ায় আসছেন, উনি একটা বক্তব্য দিচ্ছেন, মহি ভাই উনি একটা বক্তব্য দিচ্ছেন, তো আপনি তো অ্যাজ এ সবাইকে সমন্বয় করে আপনি এই জিনিসটাকে কেন বিএফএফ এর এমন কোনো অবস্থান মানে আপনার অনলাইনে বলেন বা আপনারা অনেক মিটিং এ আপনারা করেন, তো সেই মিটিং এ আপনার একটা মিটিং এর মধ্যে একটা জরুরি একটা অবস্থা নিয়ে এটাকে একটা কনক্লুশনে আনলেন না কেন, এটা বাইরে কেন প্রকাশ পেল? আমার কথা হলো ফুটবলের জন্য সবাই কথা বলছি, ফুটবলের জন্য বেটার, কিন্তু আপনাদের মধ্যে এইটা কেন পক্ষ বিপক্ষ আপনাদের মধ্যে? আপনারা তো এখন মনে করেন ইলেকশনটা হবে না, এখনো তো আপনাদের সামনে আমাদের ফুটবলের একটা অক্টোবর মাসে আমি যতটুকু জানি যে ন্যাশনাল টিমের একটা অ্যাসাইনমেন্ট আছে, ন্যাশনাল টিমের 4টা খেলা বাকি আছে। তো আপনারা যদি এই বডি যা এটা তো ইলেক্টেড বডি, আপনারা সেই ইলেক্টেড বডি যদি আপনারা এখনো যদি এরকম দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে আসে, তাহলে আমরা কিভাবে একটা ভালো রেজাল্ট আশা করি? আমরা তো ভালো রেজাল্ট আশা করতে পারি না। তা আমার মনে হয় যেহেতু আপনি অ্যাজ এ জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছেন, আমার মনে হয় আপনি কমিটির সবাইকে আমার মনে হয় আপনার দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট, সহসভাপতি, সবাইকে সিনিয়র সভাপতি আপনি একটা মিটিং করা আমার মনে হয় সবচেয়ে ইমার্জেন্সি এখন বর্তমান সময় এই সংকটকালে। কারণ আপনার সমস্যা আপনাদের মধ্যে যদি নাই থাকতো তাহলে এত ঘটা করে এরকম প্রচার হতো না। কিছু তো একটা হয়েছে, কিছু যদি নাই হতো তাহলে হতো না। আর একটা ফ্যামিলির মধ্যে একটা গন্ডগোল হবেই, সেই গন্ডগোলকে যদি আপনি ওর কাজ সব জায়গায় খালি প্রচার করতে থাকেন, এটা তো সলিউশন হবে না। সলিউশনটা আসতে হবে বিএফএফ থেকে। আমরা তো স্টেক হোল্ডার যারা আছি, ক্লাব মেনটেন করি, অনেকে ডিস্ট্রিক্ট মেনটেন করতেছে, আলমগীর ভাইরা মিডিয়াটা জায়গা দিয়েছে। আপনাদের কাছে আমি মনে করি এটা সৌভাগ্য যে আপনার ফুটবল ফেডারেশনকে পক্ষে সবাই কিন্তু কাজ করার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছে। মিডিয়াকে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন পাচ্ছেন, ক্লাবকে পাচ্ছেন, সবাইকে পাচ্ছেন। আপনারা যদি একটা সবাই এসে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেন, ইলেকশন হবে, ইলেকশনে আপনারা যারা আসতেছে সবাইকে আপনারা আমন্ত্রিত করেন, যারা লিগেল, এবং ফুটবল ফেডারেশন ফেয়ার থাকতে হবে। ফুটবল ফেডারেশন ফেয়ার থাকলে যারা কাউন্সিলর হয়ে আসবে তারাই তো প্রতিনিধি নির্বাচন করবে, এবং নতুন নতুন কমিটি হবে, কমিটি হয়ে দেশের ফুটবল এগিয়ে যাবে, এটাই আমাদের সবার চাওয়া পাওয়া। তো আমি মনে করি না যে এটা এখন যেটুকুই হয়েছে সেটুকুকে নিয়ে আপনার মনে হয় অতি দ্রুত আপনাদের একটা সিদ্ধান্তে আসা উচিত, যেন এটাই এর মধ্যে একটা ভালো সলিউশন আপনারা মানে সংশ্লিষ্ট যারা আছেন, সিনিয়র সহসভাপতি, প্রেসিডেন্ট, সহসভাপতি, সবাই মিলিত একটা মেসেজ। আমির ভাই আপনার পয়েন্ট আমি বুঝতে পেরেছি। সাদাত ভাইয়ের কাছে আমি যাব। সোহাগ ভাই, এই ধরনের কোনো পরিকল্পনা বিএফএফ এর আছে কিনা, যে খুব দ্রুতই এক্সিকিউটিভ কমিটিতে যারা আছেন কিংবা কাউন্সিলর যারা আছেন তাদেরকে কিছু একটা জানানো বিএফএফ এর পক্ষ থেকে অফিসিয়ালি, নাকি ফিফার ওই লেটারটাই আসলে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে বিএফএফ এর কি পরিকল্পনা, বা আপনারা হঠাৎ করে কাউন্সিলরশিপই কেন মানে ফিক্স করতে বললেন? ধন্যবাদ। মানে প্রথমত হচ্ছে যে কাউন্সিলরশিপের যে বিষয়টা, সেটা কিন্তু ছিল একটা চলমান প্রক্রিয়া। আমরা 20 এপ্রিলে নির্বাচন হবে, সেটাকে সামনে রেখে কিন্তু আমাদের কিছু বিষয় থাকে, আমাদের কিছু লেজিসলেটিভ কিছু ইস্যুস থাকে, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, আমাদের স্ট্যাটিউটস অনুযায়ী। তো যেখানে হচ্ছে যে আমাদেরকে 30 দিন আগে, ন্যূনতম 30 দিন আগে নির্বাচনের এজেন্ডা ঘোষণা করা। তো এই সকল বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু মানে ডেলিগেট আহ্বান করার যে বিষয়টা, সেটা কিন্তু আমরা কনফার্ম করেছিলাম। সো তারপরে প্রায় 5 থেকে 6 বার কিন্তু আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কিন্তু সেই মার্চ মাস থেকে শুরু হলো, এপ্রিল এবং মে মাসে একদম 30 মে পর্যন্ত কিন্তু প্রায় 5 থেকে 6 বার কিন্তু বারবার ছুটি, সাধারণ ছুটি বা আমরা রেস্ট্রিক্টেড মুভমেন্ট, সেই বিষয়গুলো কিন্তু বারবার পরিবর্তন করা হয়েছে। এবং সেই যতবার পরিবর্তন করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিসিশন অনুযায়ী, আমরা কিন্তু সেই একই সাথে আমাদের ডেলিগেটের নাম প্রেরণের সময়সীমা আমরা বর্ধিত করি, এবং সর্বশেষ 30 মে ছিল হচ্ছে গিয়ে সাধারণ ছুটি সর্বশেষ সময়, এবং সেটাকে মাথায় রেখে আমরা 7 জুন করি ডেলিগেটের নাম প্রেরণের সর্বশেষ সময়। তো আমরা কিন্তু সরকারের বিভিন্ন ডিসিশন, আমাদের কান্ট্রির পরিস্থিতি, সকল কিছুর সাথে সাথে কিন্তু আমাদের ডিসিশনগুলো সময় চেঞ্জ হয়েছে।
এবং মেরিলি এটা হচ্ছে কি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু। নির্বাচন নিয়ে বাফুফে কি করেছে, নির্বাচনের একটা ডেট দিয়েছিলাম, ডেটটা আবার ক্যান্সেল করা হয়েছে ফিফার পারমিশন নিয়ে। আমরা ডেলিগেটদের নামগুলো চেয়েছিলাম, সেই যে একটা অনগোয়িং প্রসেস সেটাকে শেষ করা হয়েছে এবং এখন পর্যন্ত স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন গঠন করা হয়েছে। এর বাইরে কিন্তু নির্বাচন সম্পর্কিত আর কিছু আমরা করিনি, যে বিষয়গুলোকে আমরা ফিফাকে জানিয়ে রেখেছি। এখন আমের ভাই একটু আগে খুব একটা ভালো একটা জিনিস উল্লেখ করলেন যে আসলে বাফুফে আমাদের নিজেদের মধ্যে হয়তোবা সিনক্রোনাইজেশন, সমন্বয়ের অভাব রয়েছে এবং সেই সমন্বয়ের অভাব থাকার কারণে অনেক বিষয়গুলো আসলে যেভাবে করে বাহিরে এসেছে সেটা আসলে কাম্য না, বা অনেক বিষয়গুলো যেভাবে করে আলাপ আলোচনা করা হচ্ছে মেবি আমাদের মধ্যে সমন্বয়টা আরো ভালো হলে, আমাদের মধ্যে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংটা যদি নিজেদের মধ্যে যদি আরেকটু স্ট্রং হতো, হয়তোবা এইরকম ভাবে জিনিসগুলো আলাপ আলোচনা না হয়ে তখন হয়তোবা আমরা অন্যভাবে জিনিসগুলো আলাপ করতে পারতাম যে এখন নির্বাচনটা কবে হতে পারে, কি হবে, যেটা রাকিব ভাই উল্লেখ করলেন। তো বেসিক্যালি নির্বাচনের বিষয়ে বাফুফের অফিসিয়াল স্টেটমেন্ট এখন পর্যন্ত আমরা ফিফার কাছে যে চিঠিটা এসেছে, ফিফা থেকে গত 15 জুন যে চিঠিটা এসেছে, সেই ফিফার চিঠিতে বলাও ছিল যে 20 তারিখের মধ্যে, 20 জুনের মধ্যে বাফুফে এই পর্যন্ত কি কি করেছে এবং যদি ফার্দার কোনো আপডেট থাকে সেটা ফিফাকে জানানো, যেটা আমরা লিখিতভাবে ফিফাকে জানিয়েছি আমাদের পজিশনটা কি। বিকজ আমরা ফিফার কাছে স্টেট ফরওয়ার্ড হইতে বলেছি যে আমাদের দেশে কোভিড-19 এর সংখ্যা মানে করোনার পরিস্থিতি ডে বাই ডে এটা বাড়ছে। সো এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না, নাইদার রিটেন নর ভার্বাল, কোনোভাবেই সম্ভব না আমরা একটা ইন্ডিকেশন দিব যেটা আগামী মাসে হবে বা আগামী 6 মাস পরে হবে। সো অনলি সিচুয়েশন যখন ভালো হবে, সেই সিচুয়েশন ভালো হলে আমরা ফিফাকে এটাই বলেছি যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে কথা বলে সরকারের পারমিশন নিয়ে আমরা ফিফাকে অবহিত করব যে আমাদের বোর্ডের ডিসিশন কবে আমরা নির্বাচনটা করতে পারি। এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। আর আমরা আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, যারা আমাদের বিভিন্ন সদস্য সংস্থা, বিভিন্ন ক্লাব, আমাদের বিভিন্ন জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, সকলের জন্য আমরা এই জিনিসটা যে ফিফার চিঠিটা যেটা এসেছে, আমরা কিন্তু একদম গণমাধ্যমে সবাইকে আমরা চিঠিটা দিয়েছি, আমরা আমাদের বাফুফের পক্ষ থেকে সবাইকে জানিয়েছি ফিফার মেসেজটা কি, ফিফা কি বার্তা দিয়েছে। এবং এট দ্য সেম টাইম যেটা বলতে চাই যে আসলে আমাদের বাফুফে বোর্ডের একটা মিটিং করে এই ব্যাপারে একটা ডিসিশন নিতে হবে, বাট সামগ্রিক পরিস্থিতিতে বর্তমানে যে এখনো আমাদেরকে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে, রেস্ট্রিক্টেড মুভমেন্ট অনেক কিছু রয়েছে, আমরা বাফুফে বোর্ডের একটা মিটিং করতে পারছি না। সো হয়তোবা কোনোভাবে আসলে এই মাসে তো সম্ভবই না মিটিং করা, আগামী মাসে আমরা মিটিং করতে পারি কিনা, অর্থাৎ জুলাই মাসে মিটিং করতে পারি কিনা, অনলি বোর্ডের বা আমাদের নির্বাহী কমিটির একটা মিটিং হলে পরে আমরা বাকি জিনিসগুলো আরো সুন্দর করে স্পেসিফিক ডেট বা কোনো একটা ইন্ডিকেশন, একটা টাইমলাইন নিয়ে সবাইকে সুনির্দিষ্ট বিষয়গুলো জানাতে পারবো। রাকিব ভাই আমি একটু একটা প্রশ্ন একটু করে নেই, যেটা সোহাগ ভাই বললেন যে ওনারা কিছুই করেননি, ওনারা কাউন্সিলের সিট চেয়েছেন, এটা সময় বর্ধিত করে একটা শেষ সময় নির্ধারণ করেছেন। নির্বাচন যদি বন্ধ করার পরিকল্পনা থাকে তাহলে কাউন্সিলের সিট চাওয়ার প্রক্রিয়াটা কেন চালু রাখলো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আরেকটা হচ্ছে ওনারা কিন্তু একটা স্ক্রুটিনি কমিটি করেছেন, যেটা সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে হেডেড করে 3 মেম্বার্স একটা কমিটি করেছেন। তাহলে ওনারা যে নির্বাচনে নাই বা নির্বাচন করার ওনার ইচ্ছা নাই, তাহলে ওনারা স্ক্রুটিনি কমিটি করে ওনারা কি করতে চাচ্ছেন? তাহলে ওনারা যদি কাউন্সিলের স্ক্রুটিনি করে ফেলেন তাহলে তো আর নির্বাচনের বাকি রইল কি? এবং যেটা স্ক্রুটিনি কমিটি করেছেন এটা সম্পূর্ণ আনএথিক্যালি, আপনি আপনার সংস্থার একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে, যেখানে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট আছে, যিনি নির্বাচন করবেন তাকে আপনি হেডেড করে একটা স্ক্রুটিনি কমিটি গঠন করলেন, যে স্ক্রুটিনি কমিটি চাইলে ইচ্ছাকৃতভাবে কাউকে বাদ দিতে পারবে, ক্লাব থেকে কাউকে বাদ দিতে পারবে, জেলা থেকে বাদ দিতে পারবে। তার অহরহ উদাহরণ কিন্তু চলছে এবং যেগুলো নিয়ে দুইটা প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আমি এই প্রশ্নগুলো নিয়ে ইনফ্যাক্ট সোহাগ ভাইয়ের কাছে আমি যাব, তার আগে আমি একটু আবু সাদাত আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে গণমাধ্যমে গত কয়েকদিন ধরে এই বাফুফের নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের খবর এসেছে এবং অনেকগুলো খবর দেখে মনে হয়েছে একপেশে খবর। একপেশে শব্দটা আমি এই কারণে বলছি যে ফিফার কাছে নালিশ পাঠানো হয়েছে, ফিফাকে চিঠি দেওয়া হয়েছে, গোপনে নির্বাচন করতে যাচ্ছে বাফুফে। অনেক ক্ষেত্রে কিন্তু বিএফএফ এর কোনো স্টেটমেন্ট আমরা দেখিনি। এই বিষয়টা অবশ্য পরবর্তীতে আমরা দেখেছি যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারির স্টেটমেন্ট দিয়ে একটা দুইটা নিউজ হয়েছে। মানে এই যে বিভ্রান্তির তৈরি হলো, মানে এইটা বেসিক্যালি কেন তৈরি হয়েছে আপনার মনে?
শুনতে পাচ্ছি না। সাদাত ভাইয়ের সাউন্ড পাচ্ছি না। আবু সাদাতের কথা কিন্তু শুনতে পাচ্ছি না। অডিওতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? বেটার হচ্ছে আপনি হেডফোনসটা খুলে ফেলেন, তাহলে দেখবেন কি আরো ভালো হবে। তাও শোনা যাচ্ছে না। না সাদ ভাই শুনতে পাচ্ছি না। বেটার না। আবু সাদাত আপনি আমার একটু মনে হয় রাকিব ভাই- লিভ করে আবার একটু স্টুডিওতে জয়েন করেন, তাহলে হয়তো আমরা অডিওটা ক্লিয়ার পাবো। এই সময় সোহাগ ভাই আপনি এই দুইটা প্রশ্নের উত্তর একটু দেন। সেটা হচ্ছে যে আপনারা কাউন্সিলরশিপটা কেন চাইলেন, যদি নির্বাচনের ব্যাপারে যদি আপনাদের সুনির্দিষ্ট কোনো রূপরেখা বা দিকক্ষণ এটা যদি আপনাদের ক্লিয়ার না থাকে, সেটা কেন চাইলেন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যাচাই বাছাই কমিটি, এই কমিটিটা হেড বাই হচ্ছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইনফ্যাক্ট লাস্ট ইয়ার সেটাই ছিল, মানে এইটা এবারকার বাস্তবতায় আসলে ঠিক ছিল। ওকে, আমি একটু এই প্রশ্নটার উত্তর আগে দিই, তারপরে অন্যটাতে যাই। তো আসলে বেসিক্যালি দেখে থাকবেন যে আমরা বাফুফের গঠনতন্ত্রে কিন্তু আমাদের বলা রয়েছে বাফুফে বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাডহক কমিটি করতে পারবে, এবং আমাদের অ্যাডহক কমিটি গঠন করা মানে অ্যাডহক কমিটির জন্য যে স্পেসিফিক নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাটা হচ্ছে যে অ্যাডহক কমিটি স্পেসিফিক একটা রিজনে স্পেসিফিক একটা উদ্দেশ্যকে সামনে রেখে একটা নির্দিষ্ট সময়ের জন্য অ্যাডহক কমিটি হবে, এবং সেই অ্যাডহক কমিটি যে তাকে যে দায়িত্বটা দেওয়া হবে সেই দায়িত্বটা নিয়ে সে বাফুফে বোর্ডের কাছে, বাফুফে কার্যনির্বাহী কমিটির কাছে 21 জনের যে আমাদের বোর্ড রয়েছে সেই বোর্ডের কাছে রিপোর্ট করবে, এবং আমাদের এই নির্বাচনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি এবং বিভিন্ন বিষয়গুলো নিরসন কল্পে, জটিলতা নিরসন কল্পে 3 সদস্য বিশিষ্ট যে একটা কমিটি করা হয়েছে, সেই কমিটিটা কিন্তু কাইন্ড অফ একটা অ্যাডহক কমিটি, যারা বোর্ডের কাছে বাফুফে বোর্ডের কাছে দায়বদ্ধ, বোর্ডের কাছে তারা রিপোর্ট করবে সকল বিষয়গুলো নিয়ে, এবং সেই বিষয়গুলোতে বাফুফে কার্যনির্বাহী কমিটি ফাইনাল ডিসিশন দিবে। এখন এখানে বলতে চাই যে আমরা যে এই যে 3 সদস্য বিশিষ্ট কমিটিটা করা হয়েছে সেটা কিন্তু আমাদের গঠনতন্ত্র মেনে অ্যাডহক কমিটির নিয়ম নীতি মেনেই করা হয়েছে, এবং এটা কিন্তু প্রথমবারের মতো এখন করা হয়নি। 2008 সাল থেকে দেখে এসেছি আমি, সেই 2008 সালে এরকম কমিটি করা হয়েছে, 2012 সালে এরকম কমিটি করা হয়েছে, 2016 সালের নির্বাচনে কমিটি করা হয়েছে, এবং এখন এসে সেই 2020 সালের নির্বাচনে কমিটি করা হয়েছে। আগে কখনোই কোনোবার এই বিষয়গুলো নিয়ে ভাই, কথা এটা কি ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হয় না? মানে আপনি একজন মানুষ নির্বাচন করবেন, ওনাকে যদি আপনি একটা অ্যাডহক কমিটি করলেন, তার হেডেড করলেন, যিনি নির্বাচন করবেন, এবং তিনি তো নির্বাচনটাকে এখানে প্রভাবিত করার সুযোগ থেকে যাচ্ছে, তাহলে এই অন্যায় রাস্তা আপনারা হাঁটবেন কেন? ওকে ফাইন, আমি শেষ করতে পারিনি লাইনটা। সো যে জিনিসটা হচ্ছে যে, থ্যাংক ইউ আলমগীর ভাই। তো যে জিনিসটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে আমাদের মানে পূর্ববর্তী এক্সপিরিয়েন্স থেকে আগে কখনোই এই বিষয়গুলোকে নিয়ে এরকম ভাবে বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করা, বিভিন্ন পয়েন্ট থেকে এইটা ক্লাশ অফ ইন্টারেস্ট অথবা এইটা করা ঠিক হচ্ছে কিনা, আমরা কিন্তু ওই জিনিসগুলো থেকে না করে আমরা যেটা করেছি যে আগেও এরকম করা হয়েছে, এবং সেই বিষয়টাকে সামনে রেখে, যেহেতু আসলে বিভিন্ন জটিলতা থাকবেই, খুব খুব স্ট্যাটিস্টিক্যালি একদম একটা পরিসংখ্যান দিয়ে বলতে চাই যে আমরা আমি 2008 সালের কথা বলবো না, 2012 সালে 2016 সালে কিন্তু আরো বেশি কিন্তু কেস এই কমিটিগুলো হ্যান্ডেল করেছে। প্রায় একটা প্রতি বছর দেখা গেছে প্রায় 12 থেকে 15টা কেস, ন্যূনতম 12টার মতো ইস্যু, 10 থেকে 12টা ইস্যু কিন্তু এই কমিটি তখন হ্যান্ডেল করেছে। এবং খুব স্বভাবতই আসলে নির্বাচন আসলে বিভিন্ন বিষয় থাকে, এখানে কমিটির বিষয় থাকে, তারপর হচ্ছে যে অনেক সময় হয়তো বা কোনো নাম পাঠানো হয়েছে, প্রপার মিটিং করা হয়নি, তারপরে এখানে হচ্ছে যে একটা ক্লাব থেকে বা একটা সংস্থা থেকে একাধিক পক্ষ এসে সেখানে বাফুফের কাছে আসে যে আমি বিভিন্ন বিষয় নিয়ে তারা মানে তাদের যুক্তিতর্কগুলো অবতারণা করে, এবং এখানে কিন্তু প্রপার একটা ফোরাম থাকা লাগে যারা এই ডিসিশন গুলো নিবে। সো আগের উদাহরণ থেকে আপনাকে একটু থামাই, একটু সাদাত ভাইয়ের পয়েন্ট একটু নিয়ে আবার ওই দুইটা প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি দিবেন। একটু আবু সাদাত আপনি একটু বলবেন যে গণমাধ্যমের যে ভূমিকার কথা আমি বলছিলাম, যে এই বিষয়টি একটু পরিষ্কার করবেন যে এই ধরনের সংবাদ বারবার আসছিল কেন, বা সংবাদ মাধ্যমও কেন নিশ্চিত হয়েছিল যে আসলে বাফুফে এই করোনা পরিস্থিতির মধ্যে বিশেষ ব্যবস্থা নির্বাচন করছে। প্রথমত বিভ্রান্তি সংবাদ মাধ্যমের নেই। শুরুতে জেনে নেই যে আমাকে শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে বিভ্রান্তি এভাবে সংবাদ মাধ্যমের মধ্যে বোধহয় আমি লক্ষ্য করছি না, এই কারণে যে সমস্যা কিছু একটা হয়েছিল, মানে বিশেষ করে সোহাগ ভাই যেটা বললেন বা আলমগীর ভাই বললেন, আমের ভাই বললেন যে
যেটা সোহাগ ভাই বললেন যে একটা প্রসেস আগাচ্ছে, হয়তো এখন করবে না, কিন্তু সেটা 2 মাস 3 মাস পরে হলেও নির্বাচনটা হবে। তো নির্বাচনের যে প্রসেস হচ্ছে এটা নিয়ে আমার ধারণা, যারা আমি বিপক্ষ বলি, যারা অন্যরা নির্বাচন করবে, এখন যারা কমিটিতে আছে তার বাইরে যারা আছেন তারা নির্বাচন করবেন, খুব স্বাভাবিকভাবে প্রসেসটা এগোতেই পারে। সমস্যাটা আমার কাছে যেটা মনে হচ্ছে তৈরি হয়েছে অন্য জায়গায়, যে কাউন্সিলরশিপ নিয়ে তাদের অনেকগুলো অভিযোগ, যে আসলে ফুটবল ফেডারেশন এই সংস্থাকে, ঢাকা বিভাগীয় কিংবা অন্য আর একটা জেলা অ্যাসোসিয়েশনকে বলছে যে আপনি কাউন্সিলরশিপ উনাকে দেন, আমাদের পছন্দ ইনাকে দেন। এই ব্যাপারগুলো নিয়ে এক ধরনের বিতর্ক তো অবশ্যই তৈরি হয়েছে। তার একটা উদাহরণও কিন্তু দেয়া যেতে পারে, যে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় মেবি একজন যার নাম দেওয়া হয়েছে তিনি কোর্টে এটা নিয়ে রিট করেছে, রেটে আবার সেটা জিতেছেন, ইনি আবার যাবেন, এই নিয়ে কিন্তু অনেকগুলো অ্যাসোসিয়েশন থেকে এভাবে ফুটবল ফেডারেশনের কাছে যাওয়া হচ্ছিল, কিন্তু কোনোটারই আসলে সমাধান হচ্ছিল না। তাদের বক্তব্য, তারা প্রেস কনফারেন্স করেও যখন এক ধরনের বললো যে আমরা ফুটবল ফেডারেশন ভবনেও পর্যন্ত ঢুকতে পারছি না, আমাদের কথা কেউ, তো এইটা নিয়ে যখন একটা আসলে বিতর্ক তৈরি হয়েছে তখন কিন্তু আসলে এক ধরনের বিভ্রান্তি, এবং ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে হ্যাঁ যখন যাওয়া হচ্ছে, সেটা সোহাগ ভাইও হয়তো বলছে যে না আমরা নিয়ম মেনেই কাজ করছি, বা প্রত্যেকে যার জায়গা থেকে, কিন্তু কিছু একটা ঝামেলা হয়েছে জন্য আসলে বিতর্কটা তৈরি হয়েছে। মানে আমার কাছে সেটা মনে হচ্ছে, কিন্তু বিভ্রান্তি নেই আমার কাছে। যেটা মনে হচ্ছে যে সংবাদ মাধ্যমের মধ্যে যে আসলে ওই পক্ষের বক্তব্য এই পক্ষের ব্যাপারটা আসলে ওই রকম আমার কাছে মনে হচ্ছে না। ওকে, আবু সাদাত আপনার কাছে ফিরবো। একটু আমির ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে যদি ইলেকশন আপনি আজকে করেন, কালকে করেন, 2 মাস পরে করেন, 6 মাস পরে করেন, কোনো সমস্যা নেই। আপনি পরিস্থিতি যখন ভালো হবে তখনই বিএফএফ নির্বাচনের জন্য যাবে। কিন্তু রাকিব ভাই, আপনার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমির ভাই? হ্যাঁ পাচ্ছি, জি পাচ্ছি, জি। আমি বলছি যে নির্বাচন যদি আপনি করতে চান তাহলে নির্বাচনের প্রক্রিয়া যেগুলো, বিশেষ করে যেই প্রি ওয়ার্ক গুলো আসলে আগে থেকে করা থাকলে যে কোনো গিভেন ডেটে আপনি আসলে ইলেকশন খুব দ্রুততম সময়ের মধ্যে করতে পারেন। সেটার মধ্যে একটা হচ্ছে যে আপনি যদি আপনার ভোটারদের ফিক্স করে ফেলতে পারেন যে এই ভোটাররা ভোট দিতে পারবে, তো এইটার মানে তো এই না যে নির্বাচন করে ফেলছে। যদি বিএফএফ এখন দাবি করে যে আমরা আসলে প্রি ওয়ার্ক গুলো একটু এগিয়ে রাখতে চেয়েছি, যাতে করে যদি খুব শর্ট টাইমের মধ্যে পরিস্থিতি ভালো হলে যাতে আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করতে চাই, যার কারণ আমরা জানি যে আমাদের টেনিউর শেষ, আমরা কোনো বিতর্কে যেতে চাই না। সেই জায়গা থেকে তো হয়তোবা বিএফএফ এর এই প্রক্রিয়াটা নিয়ে আসলে প্রশ্ন রাখার কোনো সুযোগ নেই। বিগত দিনেও আপনার ইলেকশন হয়েছে যে বিগত দিনে সোহাগ ভাই 2008 সাল থেকে দেখে আসছেন। বর্তমান সময়ে তো সোহাগ ভাই বলছে আমরা করতেছি, তো আমরা বলতে তো আপনাদের কমিটিকে বোঝাচ্ছে, আপনারা সেই কমিটিকে বোঝাচ্ছে। তো কমিটির লোকজনই তো বাইরে যে কথাগুলো আসছে কমিটির লোকজনের মাধ্যমে আসছে। আমার কথা হলো যে আপনাদের জন্য তো আমি মনে করি এটা একটা ভালো জিনিস হয়েছে যে ইলেকশনের আগে অনেক প্রক্রিয়াগুলো, অনেক যে সমস্যাগুলো আমরা বাইরে জানতে পারছি সেগুলো আপনারা আগে জেনে ফেলছেন। তো আপনারা নিজেদের এই কমিটির লোকজন, বিগত দিনে হয়তো কমিটির লোকজন কোনো কমপ্লেন করে নাই, এখন কমপ্লেন করছে। এখন 2008 সালে যে ফুটবল হয়েছে 2020 সালে তো সেই ফুটবল হবে না। সব দিকে আমাদের চেঞ্জ আসতে হবে। চেঞ্জ আসতে হলে আমি মনে করি যে এখন যে জিনিসটা হয়েছে যে এখন আমাদের যে প্রক্রিয়া শেষ হয়ে গেছে, 7ই জুন আপনার বলা হচ্ছে যে কাউন্সিলর সব কমপ্লিট করা হয়ে গেছে। ফুটবল ফেডারেশন আগাচ্ছিল যেগুলি নিয়ে, আমরা এই কোভিডের এই সময় এই আগানোটাকে জন্যই কিন্তু সহসভাপতি 2 জন কিন্তু আপনার এগেনস্টে বলেছে, আরো কিছু লোকজন ফেডারেশন আছে তারা এগেনস্টে বলছে। জেনারেল সেক্রেটারি উনি বলছে একটা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলতেছে একটা। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আপনারা নিজের আগে ঠিক হন, আপনারা একটা জিনিসটা বলেন যে আমরা যে সমস্যাগুলো এই বর্তমানে পেয়েছি, মিডিয়া থেকে বলেন আর যেখান থেকে পেয়েছি, কাউন্সিলরশিপ ঠিক হয়নি, অনেকের প্রবলেম আছে। তো সেই প্রবলেমগুলো তো আপনাদের চোখের সামনে চলে আসছে। অনেকে মামলা করেছে, মামলা থেকে করেছে, নিজের নাম নিয়ে আসছে। তো সেই জিনিসগুলো নিয়ে তো আপনারা এখন নিউট্রাল একটা বডি করতে পারেন এই সিলেকশনের জন্য। যেটা সমস্যা হচ্ছে যে সালাম ভাই, হারুন ভাই আর রহিম ভাইকে নিয়ে ওনাদের না করে আপনারা কমিটি করে একটা বাইরের নিউট্রাল বডি করে, ইলেকশন কমিটি যেরকম করেছেন সেরকম একটা বডি করতে পারেন। তাহলে এই সমস্যাগুলো আমরা সমাধান করে নিতে পারি। কারণ এটার পরে তো ফুটবলকে এগিয়ে নিতে হলে তো আপনার এই প্রক্রিয়াগুলো আসছে, আমি মনে করি ভালো হয়েছে যে আপনার আমাদের সামনে সিনারিওটা চলে আসছে, এই সমস্যাগুলি আছে।
তা আমার মনে হয় যে একটা ফেয়ার ইলেকশনের জন্য এখন যে সমস্যাগুলি সামনে চলে আসছে সেটাকে শুধরানোর জন্য অ্যাজ এ মানে কমিউনিকেটর হিসাবে জেনারেল সেক্রেটারি আপনি সবাইকে সমন্বয় করেন এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা মিটিং কল করে আমার মনে হয় সমন্বয় করলে আমার মনে হয় আমরা সামনে একটা ভালো ফেয়ার নির্বাচন দেখতে পারবো। আর আমার কাছে এটা হলো যে আমরা যারা ফুটবলের জন্য ওয়ার্ক করতে আসছি, আমার কি ইলেকশন করলে আমি হেরে গেলাম, আমি কি ফুটবলার কাজ করব না? আমাকে যদি কাউন্সিলররা না ভোট দেয় আমি কি কাজ করব না? তো সবাইকে নিয়ে কাজ করতে হবে, ফুটবলকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে মিডিয়া বলেন, জেলা বলেন, ক্লাব বলেন, আপনার কমিটির যারা আছে সবাইকে নিয়ে সমন্বয় করে যত দ্রুত পারেন এটাকে আপনারা যদি সামনে নিয়ে আসতে পারেন, আমরা যারা আউটসাইডাররা কথা বলতেছি সে কথাটা কমবে। আর ফিফা এফসিও তখন আমাদের দিকে নজর দিবে। আমাদের সবার তো টার্গেট হলো বাংলাদেশ ফুটবলকে একটা উপরে দেখার। তো সেই দিকে আমি মনে করি যে আমাদের এই কথাবার্তা থেকে এখান থেকে আমার মনে হয় ফুটবল ফেডারেশন অনেক পাওয়া গেছে, যে রসদ পাওয়া গেছে, যে অনেক কিছু অনেকে করতে পারতেছে। কিন্তু যেই ভুলগুলি আমরা করছি সেগুলোকে চেঞ্জ করা সহজই ব্যাপার। কারণ এখন আপনার কাউন্সিলর যদি মনে করেন এই সেপ্টেম্বরে যদি ইলেকশন হয়, তো এই সময় তো মনে করেন আমাদের ক্লাবের আমি মারা গেছি, তাহলে তো আমার জায়গায় আরেকজন আসবে নাকি না আমি বাদ হয়ে যাব? যে কোনো সময় হইতে পারে জেলা থেকে একজন আসছে। আমির ভাই দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার কাছ থেকে পেয়েছি। এইটা হচ্ছে সোহাগ ভাই নিশ্চয়ই উত্তর দিবেন। আলম ভাই, আপনি কি আর কোনো পয়েন্ট অ্যাড করতে চান কিনা? কারণ আমরা জানি যে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার একটা কমপ্লেইন আছে, যেটা সাদাত ভাই বলার চেষ্টা করেছেন, শাহিনুল ইসলাম। তিনি আসলে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা তিনি সেখান থেকে নমিনেশন না পেয়ে অন্য একজন আব্দুর রহিম তাকে দেওয়া হয়েছে। এই জাতীয় কমপ্লেইন কি আপনাদের ফোরাম থেকে আর কোনো আছে কিনা এই ধরনের? আসলে এরকম অনেকেই আছে, বলতে গেলে অনেকগুলো জেলাতে এই সমস্যাগুলো হচ্ছে। এবং আনফরচুনেটলি যেটা সোহাগ ভাই বলেছেন যে গত বছর বা গত নির্বাচনের সময় এরকম কমিটি হয়েছে, গতানুগতিকভাবে সেটা করা হয়েছে, তখন কিন্তু পরিবেশ পরিস্থিতি কিন্তু এই বছরের মতো ছিল না। আমি একটা উদাহরণ দিতে চাই। খুলনা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচনের সময় এখন যাকে স্ক্রুটিনি কমিটির আহ্বায়ক করা হয়েছে, তিনি একটি কমিটি করতে চেয়েছেন। তিনি তার পছন্দের লোকদেরকে দিয়ে, আমি নামও বলতে পারবো কাকে করতে চেয়েছেন সেটা এখানে বলছি না, আমি একটা কমিটি গঠন করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সেটা খুলনা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের যারা স্টেট হোল্ডার আছে তারা ওনাকে মানতে পারেনি এবং তারা নির্বাচন করেছেন। নির্বাচন করে তারা একটা কমিটি গঠন করেছেন এবং একটা নির্বাচিত কমিটি হয়েছে। যেহেতু যিনি এই স্ক্রুটিনি কমিটির যিনি কনভেনার আছেন, তার পছন্দের লোককে এই ডিএফ এর সভাপতি না করার কারণে আপনি কি মনে করেন উনি স্ক্রুটিনি কমিটিতে থেকে ওই কমিটিকে উনি বৈধতা দিবেন বা ওই কমিটি থেকে যিনি কাউন্সিলর আসবেন তাকে উনি কাউন্সিলর হিসেবে মেনে নিবেন? কারণ উনি তো ওনার পছন্দের লোক না। একই ঘটনা ঘটেছে কিন্তু ঢাকা বিভাগেও কিন্তু, এবং এটা আরো অনেকগুলো জেলাতে কিন্তু এরকম হচ্ছে। আমি সোহাগ ভাইকে আর একটা কথা বলতে চাই, ভেরি আনফরচুনেট, আমার কাছে ডকুমেন্ট আছে, যদি চান ডকুমেন্ট দিতে পারি, যে একটা কাউন্সিলরশিপ ফর্ম এসেছে যে কোনো আমার পরিচিত বা আমার কাছে, যেখানে কাউন্সিলরশিপ ফর্মটা আজ অবধি আমার কাছে রয়ে গেছে, অথচ আমি নিশ্চিত হয়েছি যে ওই জেলা বা ওই বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর অলরেডি বাফুফেতে নমিনেটেড হয়ে গেছেন। এই যে পছন্দের লোকদেরকে কাউন্সিলরশিপ ফর্ম ছাড়াও যে কাউন্সিলর করে দেওয়া হচ্ছে, এগুলো তো সবগুলো রেকর্ডেড। তাহলে আমরা ওনাদের কাছ থেকে কি আশা করতে পারি যে স্ক্রুটিনি কমিটি থেকে ওনারা ওনাদের পছন্দের লোকদেরকে না পেয়েও তারা সততার সাথে তারা এই নির্বাচনে তারা এই যাচাই বাছাই কমিটিতে স্বচ্ছভাবে কাজ করবেন? আমি আর একটা কথা বলতে চাই এখানে, আপনি যে নির্বাচনী এখন যে প্রক্রিয়ায় আছে, সেই নির্বাচনী প্রক্রিয়ায় স্বভাবতই দুইটি পক্ষ আছে এবং একটি পক্ষের সাথে কিন্তু ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সহ বেশ কিছু সদস্য আছেন এবং তারাই কিন্তু ফুটবল ফেডারেশনের বিভিন্ন অনিয়মের তথ্যগুলো কিন্তু তুলে ধরছেন। এটা কিন্তু কোনো আউটসাইডাররা তুলে ধরছেন না, এবং এই যে কাউন্সিলরশিপ নিয়ে সমস্যাগুলো কিন্তু তারাই তুলে ধরছেন। তাহলে যদি ওখানে যদি স্বচ্ছতা থাকে, তাহলে তারাই যে কথাগুলো তুলছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো অবস্থান গ্রহণ করছেন না কেন? আলম ভাই, থ্যাংক ইউ। সোহাগ ভাই, আপনাকে আমি একটু বলছি, যেহেতু কয়েকটা ইস্যু এসেছে, এক নম্বর হচ্ছে যে আমির ভাই আপনার পয়েন্টটা নিচ্ছি আমি একটু, সোহাগ ভাই যেহেতু কয়েকটা প্রশ্ন এসেছে ওইটা একটু।
আমি সোহাগ ভাইকে একটা বলতেছি যে সোহাগ ভাইকে কেন বারবার একই কথা বলতেছি, কারণ আপনার যখনই ইলেকশনটা হবে তখন কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু সম্পূর্ণ এই যে যারা আপনার ম্যানেজমেন্ট যারা করছেন অফিসিয়াল ওয়ার্ক তাদের হাতে কিন্তু চলে যাবে। তো এখন যদি ওনারা যদি এটা তৈরি না করে তো ওনার কিন্তু পাওয়ারটা থাকবে তখন সবচেয়ে বেশি। এটা আমি আমি আমার যদি ভুল না হয়ে থাকে, কারণ ইলেকশন বডি যখন হয়ে যাবে, যখন ইলেকশনের টাইমটা আসবে তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের যে জায়গাটা এটা কিন্তু সোহাগ ভাই আপনাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। এম আই রাইট অর নট? আমি একটু আসি, আমি একটু বলতে চাই। সোহাগ ভাই, আপনার সুবিধার জন্য আমি একবার পয়েন্ট গুলো বলি। 1 নম্বর হচ্ছে যাচাই বাছাই যে কমিটিটা, এই কমিটিটা আসলে পুনর্বিন্যাস করার সুযোগ ছিল কিনা, যারা আসলে প্রার্থী তাদেরকে না রেখে বাইরের কাউকে রেখে কোনো কমিটি করা যেত কিনা। 2 নম্বর হচ্ছে যে কাউন্সিলর নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু কিছু অভিযোগ এসেছে, যেমন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, খুলনার কথা বলা হলো, এটা আসলে কতটুকু সত্য, এই বিষয়গুলো একটু যদি বলি। ধন্যবাদ। আমি যে জিনিসগুলো 3-4টা বিষয় আমি বলবো, তারপরেও যদি আরো এরকম কোনো কিছু যদি আমি বলতে বা ক্লারিফিকেশন দিতে যদি আমি ভুলে যাই, আশা করি উইথ কোর্স অফ টাইম এই জিনিসগুলো আবার আমি অ্যাটলিস্ট আবার হয়তো বলার সুযোগ পাবো। যে 3-4টে জিনিস আমি বুঝলাম, তার মধ্যে প্রথমে আমি আলমগীরকে বলতে চাই, আলমগীর ভাই প্লিজ হেল্প আস। মানে আপনি যেটা হয়তো এখন এই ওপেন ফোরামে হয়তো বা বলা সম্ভব হচ্ছে না বা বলতে চাচ্ছেন না, বাট আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করব যে বিষয়টার কথা আপনি বললেন যে কোনো ফর্ম হয়তো বা এখন পর্যন্ত রয়ে গেছে বাট তার নাম এনলিস্টেড হয়ে গেছে, এবং সম্ভবত আপনি কোনো বিভাগীয় বা কোনো জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের দিকেই একটু আলোকপাত করলেন, ইন্ডিকেট করলেন। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো প্লিজ হেল্প দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এরকম কিছু হয়ে থাকলে অবশ্যই সেই জিনিসগুলো আমরা শুধরে নিব, বা এখনো শুধরানোর সময় আছে, বিকজ আমরা কিন্তু এখন পর্যন্ত ইলেকশন থেকে অনেকখানি দূরে আছি। আমাদেরকে হেল্প করেন, যেটা হচ্ছে গিয়ে আমের ভাইয়ের স্পিচ, অ্যাডমিনিস্ট্রেশনকে হেল্প করেন। কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই, ভুল নিয়ে বেঁচে থাকা যাবে না, বরং ভুলটাকে শুধরানোটাই হচ্ছে গিয়ে কাজের কথা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের 2 নাম্বার বিষয় হচ্ছে যে আমাদের ঢাকা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন বা খুলনা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, এখানে আসলে আমি জানলেও বা আমার বলার ইচ্ছা থাকলেও আসলে নিয়ম নীতির কারণে, বিকজ যেহেতু যখন জিনিসগুলো আইন আদালতে চলে যায় এবং তখন কিন্তু জিনিসগুলো অনেকখানি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আর মানে নিজেদের মতো করে জিনিসগুলো বলাও যায় না, বা অনেক সময় সবকিছু বলাও যায় না, বিকজ এটা হচ্ছে যে যেহেতু এখানে আইন আদালত জিনিসগুলোকে অবমাননার বিষয়, অনেক বিষয় কন্টেম্প্ট অফ থাকে। কোর্টের মতো বিষয় চলে এক্স্যাক্টলি। আসে। আমি খালি ছোট্ট করে একটু বলতে চাই, আমি এটা হতে পারে খুলনা অথবা ঢাকা, আমি স্পেসিফিক নাম বললাম না, স্পেসিফিক ইচ্ছা করে হচ্ছি না। বাফুফের পজিশনটা কিন্তু ভিন্ন। অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা যদি বলি, সেই সংশ্লিষ্ট বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনকে বাফুফে বলেছে যে তোমার তো এত তারিখে মেয়াদ শেষ হয়ে গিয়েছে, একদম এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে বলছে, এত তারিখে মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এখনো কেন নির্বাচনটা হচ্ছে না। তারা বাফুফেকে বুঝালো যে আমরা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে নির্বাচন করে দিচ্ছি। তারা বাফুফেকে বললো যে আমরা মার্চ মাসের মধ্যে নির্বাচন করে দিচ্ছি, লেটস সে। তারা অন্য সবার সাথে যোগাযোগ করলো যে বাফুফে কিন্তু জিজ্ঞাসা করছে যে কেন এখনো ইলেকশন হয়নি। বাফুফেকে কমিটমেন্ট দেওয়া হলো আমরা 30 দিন বা 40 দিনের মধ্যে ইলেকশন করে ফেলতেছি। অন দ্য কন্ট্রারি, পক্ষান্তরে তারা তাদের আওতাধীন সদস্য সংস্থাকে চিঠি দিয়েছে যে বাফুফে থেকে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে ইলেকশন করতে হবে, আগামী 10 দিনের মধ্যে ইলেকশন করতে হবে। তো এইভাবে করে তখন সেই চিঠিগুলো আবার আমাদের কাছে পাঠানো হলো, আপনারা কি আসলে এরকম 7 দিন 10 দিন সময় দিয়েছেন নির্বাচন করে ফেলতে? আমরা তখন এটা জিজ্ঞাসা করলাম যে আমাদেরকে এত তারিখে চিঠি দিয়ে জানানো হলো যে আগামী 1 মাসের মধ্যে নির্বাচন করব, আবার তোমরা বাফুফের বরাত দিয়ে সবাইকে বলতেছো 7 দিনের মধ্যে নির্বাচন করে ফেলতে হবে। বাফুফে তো কখনো এরকম বলে নাই। তোমরা সকল কিছু নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবাইকে জানিয়ে বাফুফেকে অবহিত করে করো। বাফুফেকে বলতেছো একটা, অন্য সবার সাথে কমিউনিকেশন করতেছো আর একটা, কেন এরকম? এইটার কোনো জবাব পেলাম না, কিছুই পেলাম না। আমরা একটা ওই যে 7 দিনের মধ্যে একটা ইলেকশন তারা কিভাবে করে বাফুফেকে জমা দিল। তখন আমাদের তো অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এই জিনিসগুলো, বাফুফের পক্ষ থেকে তো এই জিনিসগুলো অবশ্যই, যেহেতু বাফুফে জানতে চেয়েছে বাট আমাদেরকে প্রপার উত্তরটা দেওয়া হচ্ছে না, এই জিনিসগুলো নিয়ে কিন্তু অনেক সময় আসলে মানে জানা বুঝা কিছু বিষয় থাকে। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই যে এই যে বলতেছে যে 2-1টি সদস্য সংস্থা এখানে লিগাল মেজর্স অ্যাডপ্ট করেছে। লিগাল মেজর্স কখন অ্যাডপ্ট হয়নি? 2012 সালে হয়েছে, 2008 সালে হয়েছে। 2008 সালে নির্বাচন করার আগে গঠনতন্ত্র করতে হয়েছে আমাদেরকে, এক বিশেষ সাধারণ সভা করতে হয়েছে। 2012 সালে এখানে 2-1টা সংস্থা কোর্টে গিয়েছে। 2016 সালে গত ইলেকশনের সময় কিন্তু হচ্ছে গিয়ে আইন আদালত হয়েছে। আমি একদম স্পেসিফিক নাম ধরে বলতে চাই, গতবার গাইবান্ধার ইস্যু নিয়ে আমাদেরকে কোর্টে যেতে হয়েছে, গতবার কিশোরগঞ্জের ইস্যু নিয়ে আমাদেরকে আইন আদালত করতে হয়েছে।
তো এখন কিন্তু প্রতিবারই কিন্তু 2-3টি ইস্যু থাকে, যা আইন আদালত হয়, সেগুলা আলাপ আলোচনা হয়। বাট হ্যাঁ, সো সময়, যেটা আলমগীর ভাই বললো, সময় পরিবর্তন হয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করছি, সবাই সবকিছু এখন জানে, সবাই যার যার পজিশন, ইচ্ছা, মনের ভাব, সবাই সবকিছু আমরা খুব নিমেষে এখন মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে সবাই সবার কাছে সকল ইনফরমেশন চলে যাচ্ছে, এবং আমরাও গঠনমূলকভাবে সকল কিছু মেনে শুনে কাজ করার বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী নিয়ম নীতির মধ্যে থেকে করার চেষ্টা করছি। বাট লাস্ট স্টেটমেন্ট হচ্ছে এরপরেও যে কমিটির কথা বলা হলো, 3 সদস্য বিশিষ্ট কমিটি, উই ক্যান কনফার্ম যে আমরা আসলে মেরিলি আমরা হচ্ছে কি একদম আগের প্রেসিডেন্স অবলম্বন করেছি। গত কয়েকবার যেটা হয়েছে সেইটা আমরা দেখেছি, সেটা ফলো করার চেষ্টা করেছি, এবং কনসিডারিং ইটস অ্যান অ্যাডহক কমিটি। এবং দিন শেষে আবার বলতে চাই, এই অ্যাডহক কমিটি কিন্তু বাফুফে বোর্ডের কাছে তারা দায়বদ্ধ, এবং বোর্ডের কাছে সকল বিষয়গুলো তারা উঠাবে, এবং দিন শেষে বোর্ড এই বিষয়গুলোতে ফাইনাল অ্যাপ্রুভাল দিবে। এবং আমরা যদি বলি, আমাদের বোর্ডে কিন্তু 21 জন মেম্বার রয়েছে, যেখানে আমাদের কাজী সালাউদ্দিন থেকে শুরু করে আমাদের কাজী নাবিল আহমেদ, আব্দুল সালাম মসজিদি, মহি ভাই, বাদল ভাই, সবাই কিন্তু বোর্ডের মেম্বার। সবাই কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে দিন শেষে জানবে, এবং তারাই ফাইনাল অ্যাপ্রুভাল দিবে। শখ ভাই, আমি জানি যে শখ ভাই আপনার ব্যস্ততা আছে, আপনি এরপরে হয়তো অন্য একটা শোতে যাবেন, এরপর আমরা এটা কন্টিনিউ করব। দুটা স্পেসিফিক প্রশ্নের উত্তর দিবেন। আমের ভাই যেটা বলেছিল সেটার উত্তর একটু পরে দিন, সেটা হচ্ছে যে কাউন্সিলরশিপটা আমরা এখনই কেন তড়িঘড়ি করে চাচ্ছি, কারণ নির্বাচনটা তো আমরা ডেফিনিট না যে এত তারিখে হবে। আর প্রথম যে উত্তরটা দিবেন সেটা হচ্ছে যে আলম ভাই যেটা করেছেন, এবং আমারও সেম প্রশ্ন, যাচাই বাছাই কমিটিটা আসলে পরিবর্তন করার কোনো সুযোগ আছে কিনা। কারণ হচ্ছে যে যেহেতু এই 3 জন ইলেকশন করবেন, এবং তাদের নিয়ে যেহেতু অভিযোগ আছে অন্য কাউন্সিলরদের মধ্যে বা ইভেন বোর্ডের মেম্বারদের মধ্যে, সেক্ষেত্রে এইটার কোনো সুযোগ আছে কিনা সেটা বলবেন, এবং কাউন্সিলরশিপটা আপনারা কেন? ধন্যবাদ। যেহেতু আসলে যাচাই বাছাই কমিটিটা, এই কমিটিটার ফরমেশন বা এই কমিটিটা সফল করা বা এই কমিটিটার পুনর্বিন্যাস করা, এই সুযোগটার ব্যাপারে আসলে আই শুড নট মেক এনি কমেন্ট। আমার এখানে কোনো কমেন্ট করাটা ঠিক হবে না, সঙ্গত কারণে আমার এখানে আসলে আপনারা সবাই বুঝতে পারছেন, এটা নিয়ে আসলে আমার কোনো মন্তব্য করাটা সমীচীন হবে না। রাদার আমি এমফাসাইজ করতে চাই যে আসলে আমরা যে আমাদের গত 7ই জুন যে একটা টাইমলাইন ছিল, যে সময়ের মধ্যে কাউন্সিলরশিপ বা ডেলিগেট, যেটা আমাদের স্ট্যাটিউটরি আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সেই ভাষাটা হচ্ছে ডেলিগেট কনফার্মেশনের যে একটা ডেডলাইন ছিল, তো সেই ডেডলাইনটা কিন্তু আসলে জিনিসটা হচ্ছে যে একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা আমরা হচ্ছে গিয়ে 20 এপ্রিলে নির্বাচনকে সামনে রেখে শুরু করেছিলাম, সেইটা আমরা একটা জায়গায় এসে শেষ করেছি। এখন আমের ভাই কিন্তু এখানে খুব ভালো একটা প্রশ্ন করেছে যে সামহাউ কোনো ক্লাবের আমাদের কোনো একজন ডেলিগেটের হয়তোবা সে আল্লাহ না করুক মারা গেল, বা সে তার হেলথ কন্ডিশন বা সকল কিছু মিলিয়ে সেই সংস্থা যদি শেষ মুহূর্তে ভ্যালিড কোনো রিজন থাকে যে এখানে আমাদের এই ডেলিগেটশিপটা চেঞ্জ করতে হবে, অফকোর্স ডেলিগেট তো এটা কোনো দিন শেষে এটা একদম এমন কোনো বিষয় না যে এটা বাইবেল না, বা এটা এরকম কোনো বিষয় না যে এটা চেঞ্জ করা যাবে না। এটা কিন্তু অবশ্যই পরিবর্তন করা সম্ভব, ইফ ইউ হ্যাভ এ ভ্যালিড রিজন, এটা অবশ্যই পরিবর্তন করা সম্ভব। কেন এই জিনিসটা একটু আগে আমরা করলাম সেটা খালি একটা লাইনে শেষ করি। আমরা যদি গত 15 জুন ফিফার চিঠিটার দিকে তাকাই, ফিফার চিঠিটার দ্বিতীয় পাতার প্রথম প্যারায় ফিফা খুব সুস্পষ্টভাবে বলেছে, as well as we want to reiterate, আমরা পুনরায় বাফুফেকে মনে করিয়ে দিতে চাই, তোমার দেশের যখনই স্যানিটারি সিচুয়েশন ভালো হবে, as soon as স্যানিটারি সিচুয়েশন ইমপ্রুভ করবে, তোমাকে নির্বাচন করতে হবে। সো আমার যখন স্যানিটারি সিচুয়েশন ভালো হবে, যখন আমার সকল কিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন কিন্তু উইদাউট এনি ডিলে আমাদেরকে বাফুফে কংগ্রেসটা আয়োজন করতে হবে। সো আমরা যদি এই ডেলিগেটশিপের বিষয়গুলো যদি কিছুটা কাজ আগিয়ে রাখি, নিশ্চয়ই তখন সেই ফিফার ডিসিশনটাকে, ফিফার ভার্ডিকটাকে যথাসময়ে উইদাউট এনি ডিলে ইমপ্লিমেন্ট করতে বাফুফের সহায়তা হবে, এর বেশি কিছু না। আবারও আমি একটু ভাই আপনার একটা লাস্ট কোশ্চেন, ভাই আমার একটা কথার উত্তর দিবেন আপনি? আলম ভাই একটু সাদাত ভাইকে নেই, তারপরে আপনারটা দিয়ে, ইনফ্যাক্ট সোহাগ ভাইকে যেতে হবে, ওনার আরেকটা শো আছে, আমি যেটা জানি। সাদাত ভাই আপনার প্রশ্নটা করেন, এবং আলম ভাই খুব শর্টে আপনার প্রশ্নটা করুন। সোহাগ ভাই চলে গেলে তো আর শো জমবে না। না, আই এম অ্যাভেলেবল, কল মি, টক উইথ মি। আচ্ছা, সোহাগ ভাই সবসময় পাওয়া যায় অবশ্য। এমনিতে আমি যদি সাংবাদিক হিসেবে আসলে আমার একটা কি বলবো জানা, বা আমি সবসময় এটা আমার কলিগদের সাথে আমি বলি, ফুটবল ফেডারেশনের গত যদি 1 থেকে 1.5 যুগের কথা বলি,
আমার কাছে সবসময় মনে হয় যে ফুটবল ফেডারেশনের ইদানিং, বিশেষ করে লাস্ট 7-8 বছরের কথা বলি, মানে তাদের অর্থ সংকটের চেয়ে ইমেজ সংকটটা অনেক প্রকট। কিন্তু ফুটবল ফেডারেশনে যারা আছেন তারা এই বিষয়টিকে, ইমেজটাকে তারা তাদের গণ্ডির ভেতর থেকে মনে করছেন যে না, আমরা খুব ভালো আছে, কি আছে, মানে এইভাবে পজিটিভলি দেখে। কিন্তু বাইরে ইমেজ সংকট একটা বড় সংকট। এই সংকট অর্থনৈতিক সংকটের চেয়েও অনেক বেশি, এবং এটা কাটানোর কোনো রিসেন্ট এই ফুটবল ফেডারেশনের ইলেকশন, কাউন্সিলরশিপ নিয়ে যেগুলো হচ্ছে, সাধারণ মানুষের কাছে, এই দেশের মানুষ তো প্রত্যেকেই ফুটবল ভালোবাসে, এই ফুটবল প্রেমী মানুষের কাছে আসলে ফুটবল ফেডারেশনের কর্মকর্তা সম্পর্কে এক ধরনের ভুল মেসেজ যায়, যে আসলে তারা যতটা না ফুটবল নিয়ে চিন্তা করছে তার চেয়ে বেশি নিজেদের চেয়ারটা আগলে রাখার জন্য চিন্তা করছে। এই ব্যাপারগুলো ইজিলি, সোহাগ ভাই কিছুক্ষণ আগে বললো যে বাইবেল না, তো এটা চেঞ্জ করাই যেতে পারে ডেলিগেটদের নাম। তো যখন আসলে একটা পক্ষ যারা অপোনেন্ট নির্বাচন করবে বা যারা আছেন, কোন জিনিস নিয়ে যখন বিতর্ক শুরু হচ্ছে, ওই যে যাচাই বাছাই কমিটি, এটাও তো আসলে চেঞ্জ করা যেতেই পারে। গঠনতন্ত্র যে মানুষের জন্য, ফুটবলের জন্যই তো। তো এইটার আসলে এখন আছে কিনা। আমি ওকে, একটু আলম ভাই প্রশ্নটাও নিয়ে নিই। সবাই, আলম ভাইও একটা প্রশ্ন যেহেতু করতে চান, ওইটাও আমরা নিয়ে নিই। আলম ভাই প্লিজ। না, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে ওই বাইবেলের কথা যিনি বললেন যে এটা যেহেতু বাইবেল না, আপনি কাউন্সিলরশিপ পরিবর্তন করতে পারবেন। একটা কমিটি নিয়ে যখন প্রশ্ন উঠেছে, স্কুটিনি কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে এবং স্পেসিফিক অভিযোগ আছে, এটা আমরা যেহেতু মাঠে আছি, বিভিন্ন জেলা বিভাগ পর্যায়ে সবার সাথে আমাদের যোগাযোগ আছে, সম্পৃক্ততা আছে, আমরাও জানি আসলে সিনিয়রিটা কি। এখানে দুইটা পক্ষ আছে, একটা পক্ষ নিজেদের পছন্দের মতো কাউন্সিলরশিপ করে নিয়ে আসার চেষ্টা করছেন, তারা পয়সা খরচ করছেন, ক্ষমতা প্রয়োগ করছেন, এগুলা হচ্ছে, এগুলা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আরেকটা পক্ষ চেষ্টা করছে যে এগুলা প্রোটেক্ট করার জন্য, কারণ তারা নির্বাচন করবে, যেহেতু তারা বডিতে নেই, বাইরে আছে। বডিতে যারা আছে তাদের যে অ্যাডভান্টেজটা আছে, সেই অ্যাডভান্টেজটা তারা পুরোপুরি ভাবে গ্রহণ করছে। তাহলে যদি এটা বাইবেল যদি না হয়ে থাকে, তাহলে স্ক্রুটিনি কমিটি নিউট্রাল কোনো লোকদেরকে দিয়ে করতে আপত্তি কোথায় আপনার? ধন্যবাদ। ভাই, এইখানে এই পয়েন্টের সঙ্গে আমি আরেকটু যোগ করে দিই। আপনি হয়তো বলবেন যে এটা আসলে বোর্ড মিটিং এর মাধ্যমে এই ব্যাপারটা আসলে সর্ট আউট করতে হবে, হয়তো আপনি বলবেন, আমি নট শিওর। সেক্ষেত্রে এই যে আমরা যে এটা ডিজিটালি আসলে কনফারেন্সের মতোই করছি, এখন অনেক ধরনের অ্যাপ আছে, অ্যাপ ভিত্তিক সমাধান আছে, সেখানে কিন্তু আপনি চাইলে আপনার বোর্ড মেম্বারদেরকে একটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। মানে এই সুযোগটা আছে কিনা আসলে, এটা যদি। অফকোর্স সাদাত ভাই, তারপরে আমাদের আলমগীর ভাই যে জিনিসগুলো বললো, মোরাললেস কিন্তু একই জিনিস, যে কমিটি রিলেটেড যে কমিটিটা হয়েছে আমাদের। আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি, মেবি মানে আই শুড নট মেক, মানে এই বিষয়টা নিয়ে, এই কমিটি নিয়ে, সিন্স এটা বাফুফের যে একজন আমাদের সর্বোচ্চ সংস্থা তো হচ্ছে গিয়ে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, নিয়ম কানুন অনুযায়ী বাফুফের হাইয়েস্ট পর্ষদ হচ্ছে যে আমাদের কংগ্রেস। যে কংগ্রেসের পার্ট হচ্ছে আমাদের আমের ভাই, কংগ্রেস ডেলিগেট হিসাবে আসবেন, আমাদের আলমগীর ভাই। আমি আজকে শোতে আমাদের দুজন কংগ্রেস ডেলিগেটকে ইতিমধ্যে পেলাম। সো সেই কংগ্রেস কিন্তু একদম আমাদের হাইয়েস্ট লেজিসলেটিভ বডি, এবং তার নিচে হচ্ছে যে এক্সিকিউটিভ কমিটি। সো সেই এক্সিকিউটিভ কমিটির সদস্যদের নিয়ে যেহেতু একটা কমিটি হয়েছে, অফকোর্স বিইং দ্য জেনারেল সেক্রেটারি, যেহেতু আমাকে বোর্ডের সাথে কাজ করতে হয়, প্রথমত হচ্ছে যে আই শুড নট মেক এনি কমেন্ট, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই বিষয়গুলোতে অবশ্যই সম্ভব। আমরা সাম্প্রতিক বিভিন্ন ডিজিটাল ওয়েব কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন মিটিং করেছি, এবং এই বিষয়গুলো অবশ্যই ওয়েবের মাধ্যমে, বিভিন্ন পোর্টালের মাধ্যমে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে ডিজিটাল মিটিং করা সম্ভব, সেগুলো আমরা করেছি। এবং আমাদের ইচ্ছা রয়েছে যে সম্প্রতি হয়তো কিছুদিন পরে আমরা বেশ কিছু ইস্যু নিয়ে আবার মিটিং করব। সবশেষে যেটা আমি বলতে চাই, যেটা সাদাত ভাই বললেন, সেটা দিয়ে শেষ করতে চাই, যে ইমেজ সংকট, উই বিলিভ যে আসলেই আমরা মানে আমরা যেখানে মানে দিনের পর দিন আমরা নিজেরাই অনেক সময় চিন্তা করি, একদম অফিস থেকে চিন্তা করি, যে এত কাজ করে, এত খেলাধুলা করে, এত মাঠে খেলা রেখে, কান্ট্রি সাইডে এত ইভেন্ট করে, এত আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে, জাতীয় দলের এত খেলা খেলে, মেয়েদের বা বিভিন্ন এজ ভিত্তিক দলের বেশ কিছুদিন পরই প্রতি বছরই একটা দুইটা ট্রফি থাকার পরেও আসলেই আমরা কিন্তু ঠিক জায়গায় মনে ক্লিক করতে পারছি না। আমাদের ইমেজ সংকটটা আসলেই প্রকট, এবং এই ইমেজ সংকট কাটানোর জন্য দায় কিন্তু একা বাফুফের না সাদাত ভাই, দায় আমাদের সকলের। ফুটবলের ডেভেলপমেন্টের জন্য সরকারের সাপোর্ট লাগে, আমরা পাই, স্পন্সরের সাপোর্ট লাগে, আমরা পাই, মিডিয়ার সাপোর্ট দরকার, আমরা পাই। বাট যখন এত কিছু করার পরেও যখন আমরা কেউ বলি ফুটবলটা মরে গেছে, যখন আপনি 100 বার একটা জিনিস বলবেন, তখন কিন্তু মানুষ সেটা কিছুটা হলে বিশ্বাস করার চেষ্টা করবে। তখন কিন্তু আমাদের ক্যাপ্টেনকে, তখন ফর্মার ক্যাপ্টেন, তখন মামুলকে বলতে হয় যে প্লিজ আপনারা
নেগেটিভিটি বাদ দিয়ে মাঠে আসেন, আমাদেরকে সাপোর্ট করেন। সবাই যখন যার যার লেভেল থেকে পজিটিভ ফিডব্যাকটা দিব, তখন হয়তোবা সেই জিনিসটা ওই রকম ভালো না হওয়ার পরেও যখন আমি ভালো 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 20 বার বলতে থাকবো, তখন কিন্তু মোটামুটি ওইটা হয়তোবা ভালো জিনিস না, বাট সবাই কিন্তু আসলে সেটাকে ভালো হিসেবে ট্রিট করবে। আমি বলতে চাচ্ছি না যে মানে আমরা সবাই খারাপ বলছি, বাট যখন আমরা বলি ফুটবল মরে গেছে মরে গেছে মরে গেছে, এটা কিন্তু আসলে বলার সময় আমাদেরকে আরেকটু মানে যদি কেয়ারফুলি আমরা বলি, যে গঠনমূলক ভাবে যদি এটা আলোচনা করি যে কি আসলে সমস্যাটা কি, কি করতে হবে, আমাদের সমস্যা কি, বাফুফের কি করণীয় আছে, আমরা যার যার লেভেল থেকে কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। দিন শেষে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার স্পিরিট হচ্ছে সব লেভেল থেকে সহায়তা লাগবে, হাইয়েস্ট কোঅপারেশন লাগবে। যে জিনিসটা আমরা 15 থেকে 20 বছরে 90s একটা সময় থেকে যে ফুটবলটা আস্তে আস্তে ডেক্লাইনিং ছিল, কাজী সালাউদ্দিন 2008 সালে এসে সেইটাকে অনেক কষ্ট করে সবাইকে নিয়ে অনেক কষ্ট করে উঠানোর চেষ্টা করছে। বাট হয়তোবা আমরা অনেক অ্যাক্টিভিটিস মাঠে রেখেছি, হয়তোবা আবার আমাদের আলমগীর ভাইদের মন মতো করে অনেক কিছু করতে পারিনি, বাট এরপর আমাদেরকে করতে হবে। আমাদেরকে ভাই আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন। আপনি সালাউদ্দিন ভাই যেখানে 2022 কাতার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখিয়েছে আমাদেরকে আরো 8 বছর আগে, 8 বছর পরে এসে আমরা সাউথ এশিয়ান জোন পার হতে পারিনি, আমরা এখনো সাউথ এশিয়ান কাপ জিততে পারি না। তা আপনারা যে কর্মকাণ্ডগুলো করছেন, যে কাজগুলো করছেন, মাঠে খেলা আছে বলছেন, তাহলে আমাদের সফলতাটা আসছে না কেন? আমরা কেন এখনো সাব গেমস আমরা চ্যাম্পিয়ন হতে পারি না, যেখানে আপনারা সালাউদ্দিন ভাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন যে আমাদেরকে কাতার বিশ্বকাপের সাব গেম চ্যাম্পিয়ন হইছি আমরা, কিন্তু আমাদের আমরা এত হাই প্রোফাইল। সাদাত ভাই বলেন, আমি আসলে আর সময় নিতে পারবো না, আমাকে যেতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি ছোট্ট করে দুটো ইয়ে করি, মানে আমি অন্যের ব্যাখ্যাটা দিতে পারবো না, আমি একজন সংবাদ কর্মী হিসেবে আসলে সংবাদ মাধ্যমের পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথা বলতে পারি যে আসলে হ্যাঁ, হেল্প তো সব মাধ্যমেরই দরকার। সংবাদ মাধ্যম, সেটা পত্রিকা বলি, টেলিভিশন বলি, বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্য সব সময় কাজ করতে চায়। কিন্তু যখন আমি দেখবো যে হ্যাঁ, এই কাজগুলো করার কথা ছিল, এই কাজগুলো, সেগুলো কিন্তু তুলে ধরতেই হবে, এটা দায়িত্ব, সংবাদ মাধ্যমের দায়িত্ব। সংবাদ মাধ্যম কিন্তু সেই কাজগুলোই করে। যেমন আমি কথা বলি, আমার মনে কোশ্চেন দুটো ক্লিয়ার, একবারে মানে কাছাকাছি, আপনি যদি একটু ছোট করে উত্তর দিয়ে। কাছাকাছি হচ্ছে যে যেটা কাজী সালাউদ্দিন সবসময় বলে, এই জিনিসটা আমাকে একটু অন্য একটা মিটিং এ যেতে হবে, একটা মিটিং এ যেতে হবে, তারপরে আবার 10:30টার সময় আরেক জায়গায় এরকম একটা ফোরামে জয়েন করতে হবে। এই সাদত ভাইয়ের সাথে ইনক্লুড করে দিচ্ছি আরেকটা, যে আমাদের কোন প্লেয়ার বা আমাদের যে ন্যাশনাল প্লেয়ার মামুন যেটা বলেছে, সেটা তো মামুনদের জন্য আমরা মাঠে যাই, আরো দর্শকরা যারা আছে তারা কিন্তু মাঠে থাকে, ফেসবুক বলেন, মিডিয়ায় বলেন, তারা থাকে, কথা বলে। আমাদের এখন বর্তমান যে অবস্থায়, আপনি যে আজকে আমরা রাতের বেলায় বসে এই সময় যে আলোচনা করতেছি, এটা ফুটবলের ডেভেলপের জন্য, এবং সেজন্য আমি বলছি যে আপনি এটাকে ওয়ার্ক করে অন্তত এই যে এখন আবার 10টার সময় যাচ্ছেন, আবার কোথায় মিটিং করবেন বা ফুটবলের জন্য, আমার মনে হয় যে আপনি ভাই এই কমিটি চেঞ্জ যেগুলি আছে, এটা এমন কোনো বিগ ডিল না ভাই, করা সম্ভব। এবং আমি জানি যে প্রেসিডেন্ট সাহেব ফুটবল যে আছে, উনি ওনার কাছে কোনো সমস্যা নিয়ে গেলে উনি কিন্তু দেখেন, এবং এমন না যে দেখে না। আপনি ওনার নিয়ে সামনে এটাকে বলেন যে এই সমস্যাগুলো আমরা ফেস করছি, উনি দেখেন উনি কি বলেন, এটাকে আপনার কমিটির লোকজনকে নিয়ে ইনক্লুড করেন, দেখেন কি বলে। আমরা জানতে চাই, জাতীয় জানতে চাই যে উনি ওনার মুখ দিয়ে কি আসে কথা। আমি পরিশেষে এতটুকু বলতে চাই সংক্ষিপ্তভাবে। আমাদের আলমগীর ভাই বললেন, আপনারা তিনজনই বললেন, সাদাত ভাই বলছেন, খুব সুন্দরভাবে বলছেন হচ্ছে আমের ভাই, আমাদের কাজী মোহাম্মদ সালাউদ্দিন, আমাদের বর্তমান সভাপতি, যিনি সাফের সভাপতি, বাফুফের সভাপতি, লিভিং লিজেন্ড, উনি কিন্তু সবসময় জিনিসগুলোকে অ্যাড্রেস করেন, কোনো কিছু কিন্তু আনঅ্যাড্রেস অবস্থায় রাখেন না, বা কোনো কিছু ফেলে রাখেন না, বা কোনো কিছু আনডান অবস্থা রাখতে পছন্দ করেন না। অফকোর্স আমি ব্যক্তিগতভাবে কথা দিচ্ছি, আই উইল ডিসকাস উইথ হিম, যতটুকু সম্ভব এই বিষয়গুলোতে উতরিয়ে আপনাদের সবাইকে নিয়ে কিভাবে একটু ভালোভাবে কাজগুলো করা যায়। লাস্ট যেটা আলমগীর ভাইয়ের প্রতি বলবো, যে আলমগীর ভাই আমরা রেজাল্ট পাইনি, বাট কাজী মোহাম্মদ সালাউদ্দিন কিন্তু চেষ্টা করেছে হাই প্রোফাইল কোচিং স্টাফ দেওয়া। আমরা আমাদের ন্যাশনাল টিমের জন্য, একদম ন্যাশনাল টিমের কথাই বলি, প্রধান প্রশিক্ষক, অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষক হাই প্রোফাইল, বাফুফের জন্য টেকনিক্যাল ডিরেক্টর নেয়া, আমাদের দলের জন্য ফিজিও এমপ্লয় করা, দলের জন্য গোলকিপার কোচ এমপ্লয় করা, তারপর হচ্ছে যে দলের জন্য আমরা এখন পর্যন্ত পুষ্টিবিদ, ডক্টর, সকল কিছু ফ্যাসিলিটিস দেই। কোনো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে সবাই এখন স্বীকার করে, আমাদের যে বেস্ট ক্রিটিক তারাও কিন্তু স্বীকার করে যে হ্যাঁ, এখন যেসব ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, বাইরে কোনো একটা ম্যাচ খেলতে যাওয়ার আগে 10 দিন আমরা কোথাও কাতারে বা হংকং এ বা থাইল্যান্ডে বা মালয়েশিয়ায় সেখানে ট্রেনিং ক্যাম্প করি, সেখানে 2টো ম্যাচ খেলি, তারপরে বাইরে খেলতে যাই।
এত কিছু করার পরে বাফুফে কার্যনির্বাহী কমিটি এসে তো এই আমাদের এই এফোর্ট গুলো অব্যাহত থাকবে। আশা করি আপনারা সাথে থাকবেন সো দ্যাট উই ক্যান অ্যাটেন্ড রেজাল্ট। সাদত ভাই জি প্লিজ। সোহাগ ভাই, আমি ছোট্ট করে একটু একটা বিষয় জানতে চাই। হ্যাঁ, ন্যাশনাল টিমের জন্য কোচ, টেকনিক্যাল ডিরেক্টর, গোলকিপিং কোচ সবই আসছে। আমি একটা শুধু উদাহরণ দিই যে আমি আমার জমিতে যদি একটি আম গাছ লাগাই যেটি প্রচন্ড টক, খাওয়া যায় না, গাছটা বড় হওয়ার পরে যদি ওর যত্ন নেওয়া শুরু করি না, ওই গাছ থেকে টক আম আসবে, মিষ্টি আম আসবে না। আমরা ফুটবলার তৈরির জন্য আদৌ, আমি শুধু সালাউদ্দিন ভাই না, আগের সময়গুলো তো অন্যভাবে, আমরা আজ পর্যন্ত একটা একাডেমি দাঁড় করাতে পারিনি। এটা আমি আমার পার্সোনালি থেকে আমি সবসময় বলে থাকি, একটা একাডেমি, এর চেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশ ফুটবলে হতে পারে না। আমি কাজী সালাউদ্দিন ফুটবলার, আমি সেই তার সমালোচনা করার যোগ্য আমি না, কিন্তু সভাপতি হিসেবে আমার চেয়ে ভালো ফুটবল উনি অনেক ভালো বোঝেন। এই কমিটিতে যারা আছেন, ফুটবলার ভালো তৈরির জন্য এখন ন্যাচারাল ট্যালেন্ট ওইভাবে আসবে কিন্তু খুব কম, কিন্তু ফুটবলার তৈরির জন্য আমরা কোনো উদ্যোগ নেইনি। আমি একজন সাংবাদিক হিসেবে আমি বিদায় নিচ্ছি, শুধু এই অনুরোধটাকে রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই পরবর্তী কোনো একটা শোতে আমের ভাই থাকুক, আলমগীর ভাই থাকুক না থাকুক, অবশ্যই সাদত ভাইকে রাখবেন এবং আমরা একাডেমির টপিকটা নিয়ে আবার সেদিন শুরু করব, বিকজ এটা নিয়ে অ্যাটলিস্ট 5-10 মিনিট আলাপ করতে পারবো। আজকে সময় নিয়ে আলাপ করতে পারলাম না, বাট আমি চাই রাকিব ভাইয়ের এই শোতে সাদত ভাইকে নিয়ে এই একাডেমি নিয়ে আমরা আরেকদিন আলাপ শুরু করব, আজকে যেখানে শেষ করলাম। থ্যাংক ইউ সোহাগ ভাই, থ্যাংক ইউ, আপনি আমাদের সঙ্গে জয়েন করেছেন। আমরা অবশ্য এই আলোচনাটা আমের ভাই, আলমগীর ভাই, সাদত ভাই, আই এনজয়, রাকিব ভাই আই এনজয়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমরা রেজাল্ট চাই, আমরা রেজাল্ট চাই, আসসালামু আলাইকুম। ওকে, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বাফুফের জেনারেল সেক্রেটারি আবু নাঈম সোহাগ। তিনি অবশ্য আগেই জানিয়েছিলেন তিনি আসলে এতক্ষণও থাকার কথা না, উনি অবশ্য আরেকটু আগেই লিভ করতে চেয়েছেন। আমির ভাই একটু বলবেন, সাদাত ভাই যে পয়েন্টটা রেইজ করেছে এটার দায় অবশ্য শুধুমাত্র বিএফএফ কে দিতে চলবে না, মানে একেবারে যদি গ্লোবাল ফুটবলের দিকে তাকাই, ইউরোপিয়ান ফুটবল বলি, লাতিন ফুটবল বলি, সব জায়গায় বড় একটা ভূমিকা বেসিক্যালি পালন করে ক্লাবের একটা ভালো একাডেমি থাকে, এইজ লেভেলে তারা একেবারে আর্লি স্টেজ থেকে শুরু করে ক্লাবের ভালো ফুটবলার নিয়েই ন্যাশনাল টিম আসলে সাকসেস পায়। এটা আপনি যত বড় টিম আছে, যদি আপনি দেখেন আমাদের যে ন্যাশনাল টিমের প্লেয়াররা আসছে বা কোনো কিছু যেখান থেকে আসতেছে, প্লেয়াররা কিন্তু এই ক্লাবের মাধ্যমেই আসতেছে, ক্লাবের মাধ্যমে খেলে প্লেয়াররা আসতেছে, ন্যাশনাল টিমও তৈরি হচ্ছে প্লেয়ারদের মাধ্যমে। এখন আপনি যেটা বলছেন যে একাডেমি, আগে আসলে পাড়া মহল্লায় আমাদের যারা এক্স প্লেয়াররা থাকতো তারাই একটা করে দল গঠন করতো, ওই দলের থেকে প্লেয়াররা তৈরি হতো, বিভিন্ন দলে যায় খেলতো। আমাদের খেলার কোয়ান্টিটিটা প্রফেশনাল লিগ হওয়ার পর থেকে আমাদের যে ক্লাবে তৈরি করার যে জিনিসটা হচ্ছে সেটা কমে গেছে। আমরা প্রফেশনাল লিগ বলে গেছি, কিন্তু প্রফেশনাল লিগের যে ভিত্তিটা হওয়া দরকার ছিল সে ভিত্তিটা আমাদের এখানে মনে করেন টিম কিন্তু বাড়তেছে না, টিম হয়ে গেছে 13টা। আর আমরা যখন লিগ খেলতাম, প্রথম বিভাগ লিগ, তখন ছিল 20টা টিম। পর্যায়ক্রমে আমাদের এই প্রফেশনাল লিগটা যখন 2007 সালে করা হলো, 2005-এর পরে 2006 লিগ না করে ঢাকা লিগকে বন্ধ করে প্রফেশনাল লিগ করা হয়েছে। তখন আপনি যদি দেখেন পর্যায়ক্রমে চিরাং মহডান, খুলনা আবহানী, বিয়ানীবাজার, নারায়ণগঞ্জ, শুকতারা, বিভিন্ন ধরনের টিমগুলি কিন্তু হারিয়ে গেছে, আসছে চলে গেছে, ফেনী সকার। তো এই যে টিমগুলো চলে যাচ্ছে, আপনি যদি রাখার জন্য ব্যবস্থা করতেন যে না তোমরা এখানে থাকো, তোমরা গ্রো আপ হও। আজকে মনে করেন বসুন্ধরাকে নিয়ে বলতেছি, বসুন্ধরা আসছে কোন প্লেয়ারকে নিছে? আমাদের তৈরি করা প্লেয়ার গুলাই কিন্তু নিয়ে গেছে, হয় আরামবাগের প্লেয়ার বা ব্রাদার্সের প্লেয়ার বা ফরওয়ার্ডগঞ্জের প্লেয়ার, এদের তৈরি করা প্লেয়ার নিয়ে যাচ্ছে। সাইফ এদের তৈরি নিয়ে গেছে। এখন সাইফ কিন্তু চেষ্টা করতেছে যে নিচের সারির দল থেকে তার একটা টিম করছে, ওখান থেকে প্লেয়ার আনার। আমরা ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কি করি, আমাদের সারাউন্ডিং সেকেন্ড ডিভিশন টিম আছে, লিটল ফ্রেন্ডস ক্লাব, বাংলাদেশ বয়েজ ক্লাব আছে, ফার্স্ট ডিভিশন ক্লাব, সেখান থেকে প্লেয়ার আমরা কিছু আনি, প্লাস উঠতি প্লেয়ারদেরকে আমরা দেখি অন্যান্য ক্লাব থেকে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ওখান থেকে প্লেয়ার নিয়ে আসি, আইনা আমরা একটা টিম গঠন করি। আমাদের এই প্রফেশনাল লিগটাকে যখন থেকে প্রফেশনাল হয়েছে ক্লাব, এটার জন্য আপনি প্রফেশনাল থেকে বেরিয়ে গেলে আপনি কোথায় যাবেন? সেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে হারাই যেতে হবে, এটার জন্য ফাইট করছি আমরা অনেক বছর। বিগত বছরগুলোতে আমরা কোথায় খেলবো? এই 3-4 বছর চলে গেছে যে প্রফেশনাল লিগের থেকে গেলে তুমি চ্যাম্পিয়ন্স লিগে যাবা। চ্যাম্পিয়ন্স লিগে এখন আমরা একটা গ্যারান্টেড হয়েছি যে আমরা হয়তো প্রফেশনাল লিগে যদি আমরা রিলিগেট যাবো হলো চ্যাম্পিয়ন্স লিগে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে রেলিগেটেড হয়ে যাবো ফার্স্ট ডিভিশনে। কিন্তু এই যে
এই যে আপনার এই সিঁড়িগুলা যে তৈরি হচ্ছে, এই তৈরি করার জন্য আপনার স্পেস দিতে হবে, সময় দিতে হবে। তাহলে হবে কি, মনে করেন যদি আজকে টিমগুলা যদি সেনগুন হইতো যে না আমি থাকতে পারবো, আমি যেটাই হচ্ছে আজকে যদি আপনার মনে করেন ফেনী সকার থাকতে পারতো, নফেল থাকতে পারতো বা বিজেএমসি থাকতে পারতো, তারা কি হতো, তারা কিন্তু আবার পরবর্তী বছর তৈরি করতো। একটা ক্লাব যদি 3-4 বছর থাকতে পারে তখনই কিন্তু নিচের থেকে আসতে পারে। আপনি 1 বছর খেলতেছে, বাড়িধারা ক্লাব নেমে যাচ্ছে নিচে, তো জুনিয়র একটা একাডেমি কেমনে করবে আর ওই টিমকে রাখবে? এগুলো আসলে বিশদ আলোচনা করা দরকার আছে। যারা ফুটবল ফেডারেশনে আছেন এবং আপনি মানে সবচেয়ে বড় সংকট যেটা আমির ভাই, ওইটা আপনি নিজেও হয়তো অ্যাড্রেস করেন, সেটা হচ্ছে ফাইন্যান্স। আপনার যদি অনেক টাকা থাকে, আপনার পকেট যদি স্ট্রং থাকে, আপনার আসলে লিগে টিকে থাকা আপনার জন্য কোনো ব্যাপার না। ওইটাই হচ্ছে সবচেয়ে বড় স্ট্রাগল আপনারা করছেন। এবং পেশাদার লিগে খেলতেই হতো, আমরা ওই বাস্তবতা জানি। ফিফা এফসি যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী পেশাদার লিগে হয়তো এই বছর, ওই বছর না হলো পরের বছর বা তারপরের বছর আসতেই হতো, বাট হয়তো বা আপনার স্ট্রাকচার আমরা হয়নি। ফিফা এফসি কে বলি আকিব ভাই, আমরা ফিফা এফসি কে আমরা বলি, তো ফিফা এফসি কে আমরা যখনই বলি, আমরা বারবার একটা কথা বলি, ক্লাব প্রতিনিধি হয়ে যখনই আমরা কোনো মিটিং এ যাই, ফেডারেশনকে বলি আমাদের যে বাস্তবতা, আমাদের বাস্তবতা তুলে ধরার দায়িত্বটা কার? ফেডারেশনের। আমাদের বাস্তবতায় যে আমাকে এখনই একাডেমি করতে হবে, এখনই করতে হবে না, আমাকে বাঁচাও তোমরা, আমার কোনো স্পন্সর নাই, আমি যেভাবে ক্লাব চালাচ্ছি সেগুলাকে আসলে বাস্তবতার জিনিসটাকে ফিফা এফসি কে তুলে ধরলে ওরাও কিন্তু ক্লাবগুলোকে আপনার হেল্প করবে। আমরা রাকিব, আমি ফিফা এফসি কথা বলে বলে টুর্নামেন্ট, রাকিব, একবার আমির ভাইয়ের সাথে আমি একটু আন্ডার 18 টুর্নামেন্ট, এগুলি বলে বলে শেষ করতেছি। রাকিব, আমি একটু আমির ভাইয়ের সাথে যুক্ত করতে চাই যে আসলে ক্লাবেরই দায়িত্ব ফুটবলার তৈরি করা, কিন্তু আমরা তো তৃতীয় বিশ্বের বাংলাদেশের দেশ, আমাদের জন্য একটু মুশকিল এখানে আসলে ফেডারেশন থেকে আমরা এই সাবকন্টিনেন্টের বিচার করি। আরেকটা জিনিস হচ্ছে যে এখানেও কিন্তু ক্লাব পলিটিক্স জড়িত, বাফুফের নির্বাচন জড়িত। কিভাবে আমি বলি, ফুটবল ফেডারেশন যদি আসলে পেশাদার লিগ যখন শুরু করলো, ওই বছর বা পরের বছর থেকে যদি জুনিয়র একটা লিগ শুরু করতো, সেটা আন্ডার 16 হতে পারতো, 15 বা 18, একেবারে ক্লাবের জন্য বাধ্যতামূলক করতেই হবে। আপনার ব্রাদার্স বলি, আবাহনী বলি, মোহামেডান বলি, প্রত্যেকটা ক্লাব কিন্তু আসলে জুনিয়র প্লেয়ার গুলো জোগাড় করতো, জোগাড় করে তাদের নার্সিং করতো। কিন্তু ফুটবল ফেডারেশন ক্লাব, টুর্নামেন্ট হিসেবে খেলছে, হ্যাঁ টুর্নামেন্ট হিসেবে খেলছে, লিগ হিসেবে খেলেনি। আর একটা জিনিস হচ্ছে চাপ দিতে ভয় পায় যে এই ক্লাবকে অখুশি করব, আমার ভোটটা নষ্ট হবে। এই ক্লাবের কর্মকর্তা আবার এখানে অনেক বড় কন্ট্রাডিক্টরি আছে যে আবাহনীর যে কর্মকর্তা আবাহনী চালাচ্ছে, তিনি আবার বিএফএফ ও চালাচ্ছে। মোহামেডানের যিনি কর্মকর্তা মোহামেডান চালাচ্ছে, তিনি আবার, এই যে অনেকগুলো জড়িত, এক ভুল সিস্টেমের ভেতর দিয়ে যাওয়ার ফলে আসলে ফুটবলটার এই অবস্থা। মানে আপনাদের হচ্ছে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? মানে আপনারা তো ক্লাব নিয়ে অনেক কথা বললেন, এবং সোহাগ ভাই তো চলে গেলেন, উনি থাকলে ভালো হতো। ওনারা অনেক কিছুই করেছেন, আমি ওনার কাছ থেকে আসলে অনেক কিছুই জানার ছিল কি করেছেন। আমরা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনটা গঠন করি গত 3 বছর আগে। অর্থাৎ আমরা 2008 থেকে যদি শুরু করি 2020 পর্যন্ত 12 বছরের মধ্যে 3 বছর আগে আমরা এটা গঠন করেছি। আর এই এই 9 বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন ভাই বা অন্য কোনো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা কোনো কর্মকর্তা কোনো জেলা পর্যায়ে কোনো লিগ উদ্বোধন বা লিগ হচ্ছে কিনা, লিগ আয়োজন হচ্ছে কিনা, করার প্রয়োজন আছে কিনা, এটা কোনোদিন একদিন কোনো খবর নিয়েছে? এরকম কি কেউ কোনোদিন বলতে পারবেন? আমি চিটং এ একটা টুর্নামেন্ট করেছি, বিভাগীয় কাপ কমিশনার গোল্ড কাপ টুর্নামেন্ট। আমি সালাউদ্দিন ভাইকে দাওয়াত করেছি, উনি স্ট্রেট এটা রিজেক্ট করে দিয়েছেন। ওনারা জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে আসতে হবে, তৃণমূলে আসতে হবে, এটা ওনারা মানতেই চান না। আর যেটা আপনি বললেন যে আস্থার সংকট, আস্থার সংকট, আপনি অর্থনৈতিক সংকটের কথা বললেন রাকিব ভাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আর্থিক অনুদান দিত, সাহায্য দিত। সেই অবস্থা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে কোথায় চলে গেছে? তার একমাত্র কারণ, যেহেতু ক্রিকেটের সাথে আমরা প্রথম থেকে সম্পৃক্ত ছিলাম, এটা ভালো পরিকল্পনা। একটা এজ লেভেলের ফুটবল জেলাতে ক্রিকেট 13, 15, 17 তারা ন্যাশনাল একাডেমিতে গেছে, ন্যাশনাল একাডেমিতে আন্ডার 23 গেছে, এ টিমে গেছে, ন্যাশনাল টিমে গেছে। স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে। আপনি বাংলাদেশ ফুটবলের স্ট্রাকচারটা কি? আপনি যে এই যে বি লিগের কথা বলেন, বি লিগের কোনো স্ট্রাকচার নাই। শুধু বি লিগ বলে তো হবে না। আপনি বি লিগের যে ফিটিং দলগুলো আছে, তারা যে টুর্নামেন্ট খেলবে, তারা যে গ্রুমিং করবে, ছেলেদের তুলে আনবে, বা জেলা পর্যায়ে লিগ, আপনি যদি জেলা পর্যায়ে লিগ না করেন, আপনি ক্লাবগুলো প্লেয়ার পাবে কোত্থেকে? আপনি বাংলাদেশের মূল ফুটবলের মূল সমস্যাটাই তো তারা অ্যাড্রেস করতে পারে না। এখানে যে জেলা পর্যায়ে লিগ হয় না, আপনি এই 3 বছর আগে সংগঠন করার আগে সালাউদ্দিন ভাই প্রত্যেক জায়গাতেই বলতেন জেলা পর্যায়ে লিগ হয় কি হয় না এটা দেখার দায়িত্ব ওনাদের না। কিন্তু আমরা যখন জেলা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন গঠন করে
আমরা চাই পাওয়ারটেক থেকে তরফদার ভাই সহ আমাদের আজম নাসির ভাই সহ প্রত্যেক জেলায় অনুদান দেওয়া শুরু করে, অনুদান দিয়ে আমরা জেলা পর্যায়ে লিগ শুরু করলাম। তখন থেকে ওনারা মনে করলেন যে ভোটের রাজনীতিতে ওনারা পিছিয়ে পড়ছেন, ওনাদের ভোট মনে চলে যাচ্ছেন। ওনারা তখন তড়িঘড়ি করে সরকারের কাছ থেকে অনুদান নিয়ে আবার এগুলো জেলা পর্যায়ে বন্টন করলেন 10 কোটি টাকা নিয়ে। এটারও কোনো হিসাব নেই। দিল কিছু, কোনো জেলাকে 4 লাখ, কোনো জেলাকে ওনাদের পছন্দ জেলাকে 4 লাখ, অপছন্দ জেলাকে 1 লাখ, এরকম করে 10 কোটি টাকার একটা হরিলুট ভাগ করে ওনারা ভাগাভাগি করে এটা কি করেছেন তার কোনো হিসাব নাই। আবার যখন নির্বাচন সামনে আসছে, আবার এখন মন্ত্রণালয়ে তারা চিঠি পাঠিয়েছে 10 কোটি টাকার অনুদান তারা চায়, জেলা বিভাগে ফুটবলটাকে তারা গতিশীল করবে, সাপোর্ট করবে। এটি নির্বাচন আগে। তাহলে 12 বছর আগে তারা সেটা করলেন না কেন, করতে পারলেন না কেন? তারা ফুটবলের যে সমস্যা। আলম ভাই, আপনার এই পয়েন্টগুলো খুবই ভ্যালিড এবং এগুলো নিয়ে তারা কেউ উত্তর দিতে পারলে খুব ভালো লাগতো। আমার যেটা প্রশ্ন সালাদ ভাই, সেটা হচ্ছে যে সালাউদ্দিন ভাইয়ের বেশ কয়েকটা টার্ম না, এই টার্মেও তিনি ইলেকশন করবেন এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা নতুন নেতৃত্ব এক্সপেক্ট করেছি। মানে এখন আমরা কাউন্সিলরশিপ পর্যায়ে আছে, নির্বাচনের দিনক্ষণের অপেক্ষায় আছে, মানে সেকেন্ড লিডার মানে ইলেকশন করার জন্য রেডি আছে কিনা, যে আসলে বিএফএফ এর দায়িত্ব নিতে পারে। আপনার কাছে কি মানে আপনি কি সেই রকম কোন ক্যান্ডিডেট দেখেছেন কিনা? আমি বলবো হ্যাঁ হ্যাঁ, আপনি মানে কারোর উপর আপনার এক্সপেকটেশন ছিল কিনা সেটাও দিবেন। আমার না ওরকম স্পেসিফিক যে ওনাকেই হতে হবে একেই হতে হবে ব্যাপারটা তেমন না। ফেয়ার ইলেকশনের মাধ্যমে যে আসুক, আমার কাছে মনে হয়েছে কি আসলে আপনার নিশ্চয়ই আপনার মনে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন একটা অবস্থার পরিবর্তন, তখন বাহির থেকে আমরা মেবি ওটা জিম্বাবুয়ে এবং ম্যাকি দুদিয়া নামে এক ভদ্রলোক সিইও হিসেবে কাজ করতেন। ওভারঅল একটা ইয়ের জন্য টেকনিক্যাল ডিরেক্টর বলি বা সেই জেনারেল সেক্রেটারি বলি, এরকম একটা পেইড পোস্টে ফুটবল ভালো বোঝেন। আপনি মনে করেন তো সালাউদ্দিন ভাইয়ের জায়গায় এক্স ওয়াই জেড যে কেউ একজন, আমি অথবা আপনি, আসলে কি আমরা ফুটবলটাকে কি বলবো, সালাউদ্দিন ভাইয়ের যা স্পন্সর এসেছে ওনার ক্যারিশমা ওনার ফেস ভ্যালুর কারণে এরকম বলবো? আমি যদি কাজ করি এই দেশে যে কোনো কোম্পানি যে যেখান থেকে কাজ করুক, একেবারে ফিগার লাগবে যে সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন এত বড় একজন ফিগার, কিংবা ওই এক্স এত বড় একজন ফিগার, তার বিকল্প আসলে কেউ নেই। আমার কাছে ব্যাপারটা ওরকম মনে হয় না। যার কাজ করার ইচ্ছে আছে এরকম যে কেউ যদি আসে, কাজ যদি করে, সঠিক পরিকল্পনা নিয়ে এগোয়, শুধু সরকারি না বেসরকারি পর্যায় থেকে প্রচুর হেল্প পাওয়া সম্ভব এবং করছে। যে সেক্টর গুলো ভালো করছে তাদেরকে কিন্তু প্রত্যেকে হেল্প করছে। এবং এই কারণে যে আসলে কাজী সালাউদ্দিনের বিকল্প নাই, আসলে তাকেই থাকতে হবে, কিংবা তিনি এত খারাপ তাকে থাকা যাবে না, ব্যাপারটা আসলে তা না। উনি থাকতেই পারে, উনি 12 বছর কেন, যদি কাজ করেন আমি তো চাই আরো 24 বছর থাকুক, বাংলাদেশের ফুটবলটার চেহারা চেঞ্জ হোক। কিন্তু সেই চেঞ্জের জায়গাটা আসলে হয়েছে কিনা, যুগ যুগ ধরে থাকুক, যে খুশি থাকুক, কিন্তু কাজটা করতে হবে। আমি যদি মানে বর্তমান সরকারের কথা বলি, যারা ক্ষমতায় আছেন তারা ভালো করছেন, আমরা কিন্তু করছেন জন্যই এক ধরনের সমর্থন বলি সবকিছু আছে। তো সেই ভালো করার জায়গাটা থাকতে হবে, সদিচ্ছাটা থাকতে হবে, কাজগুলো করতে হবে। সোহাগ ভাই থাকলে আসলে ভালো হতো। আমরা মিডিয়া সবসময় সমালোচনা করি অনেক কাজ যেগুলো হয়নি, যেগুলো ফুটবলের জন্য একেবারে বেসিক নিড। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। গতকালই ফুটবল ফেডারেশন থেকে একটা বড় খাম পেয়েছে, চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল টিমের অনেকগুলো রেজাল্ট, স্বাধীনতার পর থেকে যত রেজাল্ট হয়েছে এটা একটা আর্কাইভ করবে। আমার মনে আছে এটা আজ থেকে প্রায় 5 বছর আগে আমি একটি রিপোর্ট করার জন্য, মাছরাঙা টেলিভিশনে তখন কাজ করি, আমি রিপোর্ট করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, নাম বলবো না, উনার ইন্টারভিউ করতে গিয়েছিলাম। উনি আমার চাকরি খাওয়ারও ভয় দেখিয়েছিলেন যে এটা কোনো রিপোর্ট করার বিষয় হতে পারে, তুমি সাংবাদিকতা বোঝো, জানো, এইভাবে করা হয়েছিল। কিন্তু ওই বিষয় নিয়ে আজকে তারা চিঠি পাঠিয়েছে যে না, আর্কাইভটা রিচ করা দরকার, এটা করা দরকার। বেসিক নিড গুলো এখনো মানে ধারে কাছেও যায়নি ফুটবল। এই জন্যই আসলে আমির ভাই, আপনি অনেকদিন ধরে ফুটবলের সঙ্গে আছেন, নিজে ফুটবল খেলেছেন, মানে এই যে লিডারশিপ চেঞ্জের কথা বলা হয় বা অনেক জায়গায় আসলে চেঞ্জের কথা বলা হয়, এইটা তো আপনাদের যে ভালো কেউ বুঝে না, বাট এই লম্বা সময় ধরে অল্টারনেট কেউ তৈরি হলো কি, বা না হলে কেন হলো? আপনার যেটা হচ্ছে যে আসলে তো আমাদের এই যে কাউন্সিলর 145 জন না 40 জন, তারাই কিন্তু তৈরি করে আমাদের লিডার। আমার দেখা যে ফুটবল ফেডারেশনের অনেকগুলা ডিপার্টমেন্ট আছে, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, টেকনিক্যাল কমিটি। তো আমাদের রন্ধে রন্ধে আপনার প্রবলেম, আমাদের মেইন ফোকাসটা থাকে ন্যাশনাল টিমের উপরে।
কিন্তু ন্যাশনাল টিমে যারা আপনারা যারা মাঠে থাকেন দেখেন যে একটা ছেলে প্রতিদিন পারফর্ম করছে, সে যে তাকে দেখা যায় সে কিন্তু ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে না, দেখা যাচ্ছে বসা প্লেয়ারই যাচ্ছে। কিন্তু আমার কথা হলো যে একটা সিলেকশন কমিটি যদি তৈরি করা যেত তাহলে কিন্তু নিউট্রালি এই যে প্লেয়ার গুলো যাচ্ছে, আমাদের রেজাল্টটা ভালো হলে সবাই কিন্তু এই সমস্ত এই চেয়ার নিয়ে বা এইগুলি কথা নিয়ে কিন্তু মানুষ থাকতো না। আমরা বলতাম যে রেজাল্ট তো ভালো হচ্ছে, আমি রেজাল্টও পাচ্ছি না, চেয়ারও নিয়ে আসছি। এইরকম লিডার ঘুরে ফিরে যদি আবার আসে তাহলে ঘুরে ফিরে আমাদের একই হবে। আপনার লিডার হইতে হবে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি হলো বা যে ডাইরেক্টর, টেকনিক্যাল ডাইরেক্টর, তোমাদের কি সমস্যা, তোমরা পারো নাই, তোমরা ব্যর্থ, তোমাদেরকে আমি ওখান থেকে স্যাক করবো, এটা হলো এইভাবে থাকতে হবে। কিন্তু আমাদের যারা প্রবলেম করতেছে, ন্যাশনাল টিম খারাপ করতেছে, তারাই থাকতেছে। আমাদের মেন ফোকাস ন্যাশনাল টিমে, সেটাই থাকতেছে। আমাদের লিগ করতে পারতেছে না, প্রফেশনাল লিগ কমিটি লিগ করছে না, সেই চেয়ারম্যান সেই থাকতেছে। আমাদের এইগুলো যদি চেঞ্জ না করা যায় তাহলে লিডার যদি এরকমই থাকে তাহলে আপনার শাখাগুলো যদি এরকমই থাকে তাহলে আপনি উন্নতি তো হবে না, একই থাকবে। যেটা বললাম যে আমাদের শর্ট সাহেবকে যেটা বললাম যে আপনারা যে কমিটির মধ্যে আলাপ করেন, এই কমিটির কথাগুলোকে নিয়ে নতুন ভাবে নিউট্রাল বডি করেন, যে সিলেকশন করবে কাউন্সিলররা, ভোট দিবে ভাই, যে ভার পছন্দের লোককে ভোট দিবে, যাকে ভালো লাগবে ভোট দিবে, সেটা করতে অসুবিধা কি? আমরা তো সবাই ফুটবলে ভালো চাচ্ছি। তো প্রেসিডেন্টকে বলুক যে আমরা এটা আলোচনা করতেছি, সব জায়গায় একই হচ্ছে, আমরা এই তিনজনকে আমরা চেঞ্জ চাচ্ছি, যে কমিটিকে চেঞ্জ চাচ্ছি, নতুন কাউন্সিলর আসবে, তা আপনাকে ভোট দিলে আপনি আবার আসবেন, আমরাও মেনে নিই, আমরা তার বিপক্ষে যাবো না, আমরা পক্ষে থাকবো যদি সে তাই সবাই চায়। আর যদি অন্য কাউকে চায় তাহলে অন্য পক্ষে যাবো। আমার কথা হলো ফুটবলকে এগিয়ে নিতে হলে ভাই এখন আমাদের তো এই সমস্ত কিভাবে আমার নিজের আসনটা আমি নিয়ে রাখবো। আবু সাদাত, আপনি বোধহয় কিছু একটা বলতে চাচ্ছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে মানে এই যে ফুটবল আর কি বলবো, আমি প্রসঙ্গটা মানে গুলিয়ে ফেললাম, যে আমির ভাই যদি একটু কন্টিনিউ করেন, আমার জানার মাথা থেকে হঠাৎ করে আউট হয়ে হয়ে গেছে। আমি যে প্রসঙ্গে আমাদের এই ফুটবল যে খেলাটার মধ্যে যেটা চলতেছে, আচ্ছা, এই আপনার কমিটি চেঞ্জ করা হচ্ছে, আমার মনে হয়েছে যে আসলে ফুটবলটা তো শুধু শিল্প না, ফুটবলটা এখন বিশ্বব্যাপী বাণিজ্য। কিন্তু আমাদের ফুটবল ফেডারেশন বা যারা চালাচ্ছে ফুটবল, সে যেই থাকুক, আমি আসলে এই কমিটি আছে জন্য হয়তো তাদের উপরে দোষ যাবে। তো ফুটবলটা বাণিজ্যটা বুঝতে হবে, সেটা ক্লাব পর্যায়ে থেকে এবং ন্যাশনাল পর্যায়ে। এই বাণিজ্যটা যদি না বোঝা যায়, এই খেলাটাকে এগিয়ে নেওয়া সম্ভব না। আমি একেবারে সম্মানের সাথে মানে সম্মান রেখেই বলছি, ফুটবল ফেডারেশন যে লিগ এবার বাতিল করলো, তার আগেও তার একটা লিগ হয়েছে। গত 2 মৌসুমে বাংলাদেশের ফুটবল লিগ কিন্তু বিক্রি করতে পারেনি। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের ফুটবল হচ্ছে, কিন্তু সেই ফুটবলটা আমাদের দেশের কোনো প্রোডাক্ট হিসেবে এটা বিক্রি হয়নি এবং টাকা ইনকাম করতে পারেনি। এটা কিন্তু যদি ব্যর্থতা বলে আবারও সে বলবে যে আসলে মিডিয়া আসলে সমালোচনা করছে, সমালোচনা এটা বাস্তব। কারণ ফুটবলে যদি ইনকাম জেনারেট না হয়, আপনি ফুটবল ফেডারেশন তখন মুখ থুবড়ে পড়বে, কোথায় যাবে, কিছু করতে পারবে না। কিন্তু বড় একটা লিগ যেখানে বিক্রি করতে পারেন, এটা তো এক ধরনের টিভি রাইটস। আজকে আপনারা যদি ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়ান আই লিগ এক ধরনের আছে, ওদের ফ্র্যাঞ্চাইজি লিগ একটি আছে, সেটা অনেক উঁচু পর্যায়ে চলে গেছে। কিন্তু আই লিগটাও কিন্তু বিক্রি করা এবং টিভি রাইটস আছে, টিভি রাইটস থেকে তারা বড় একটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত টাকা আসে কোত্থেকে? ম্যাক্সিমাম টাকা তো আসে টিভি রাইটস থেকে। আমরা সেই ফুটবল, আমি ইনফ্যাক্ট এই পয়েন্ট গুলোতেই আসতে চেয়েছিলাম। সেটা হচ্ছে যে টিভি রাইটস বলে, স্পন্সরশিপ রাইটস বলে যেগুলোই সেল করুক, এই সেলের একটা অংশ মানে টোটাল অংশটাই ইনফ্যাক্ট কিন্তু ক্লাবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায় তাদের পারফরমেন্সের বেসিসে। এই কারণেই কিন্তু টিমগুলো এত ধনী হয়, কারণ রিয়াল মাদ্রিদের টাকা শুধুমাত্র তার স্পন্সরশিপ আর টি শার্টের ব্র্যান্ডিং এর উপর না, ওইখানে লা লিগা যে ব্রডকাস্ট রাইটস থেকে যে টাকা পায়, টাকার একটা বড় অংশ চ্যাম্পিয়ন হিসেবে বা রানার্স হিসেবে সে পায় বলেই আসলে পরের মৌসুমে তারা হয়তো বা গ্যারেথ বেলকে নেওয়ার মতো দুঃসাহস দেখায়। এটাই হচ্ছে গ্লোবালি ফুটবল, এভাবেই চলে। বিএফএফ যদি টাকা আর্ন করতে না পারে, ক্লাবগুলোর জন্য আসলে খুবই ডিফিকাল্ট সার্ভাইভ করা। আলম ভাই, আপনি একটু আমাকে বলবেন যে আপনারা তো যেহেতু তৃণমূলের সংগঠক, বাংলাদেশের সব স্পোর্টসই খুব কাছ থেকে দেখেন, আপনারা নতুন কাউকে কি আসলে রেডি করেছেন এই ইলেকশনের জন্য, যিনি আসলে বাংলাদেশের ফুটবলের চেহারা বদলে দিতে পারবেন? আসলে চেহারা বদলে দেওয়া এত সহজ বিষয় না। যে বাংলাদেশ ফুটবল আজকে যেখানে এসে মানে এসেছে, যেই অর্ধনমন নামতে নামতে যে পর্যায়ে এসে পৌঁছেছে, আসলে যে কারো পক্ষে দায়িত্ব নিয়ে এখান থেকে কিন্তু ওভারনাইট চেঞ্জ করা, কিন্তু অবস্থান পরিবর্তন করা অসম্ভব। আপনারা যেটা আস্থা সংকটের কথা বললেন, আস্থার সংকট যদি কাটিয়ে উঠতে না পারে, আপনি কখনো আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন না।
আপনি আপনার টিমের যদি রেজাল্ট না থাকে, আপনি যদি সাউথ এশিয়ান স্ট্যান্ডার্ড পার হতে না পারেন, তাহলে আপনি কিন্তু ফিনান্সিয়াল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকে এত অর্থ কেন? আমরা এখন অস্ট্রেলিয়ার সাথে ফাইট করি, ইন্ডিয়ার সাথে ফাইট করি, আমরা এদের সাথে জিতি, আমাদের স্ট্যান্ডিং ভালো, আমাদের টিমগুলো বড় বড় টেস্ট প্লেইং নেশনের সাথে জিতছে। আপনি যদি ভালো রেজাল্ট করতে না পারেন, আপনি কখনো কিন্তু ফিনান্সিয়ালি বেনিফিটেড হবেন না। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আমাদের রেজাল্ট নেই ঘরোয়া ফুটবলে, আমাদের রেজাল্ট নেই ইন্টারন্যাশনাল ফুটবলে। আমাদের যদি রেজাল্ট না থাকে, তাহলে স্পন্সররা কেন আমাদেরকে স্পন্সরশিপ করতে আসবে? আমাদের এখানে স্পন্সরশিপ করতে আসলে টিমের রেজাল্ট লাগবে, আপনার স্ট্রাকচার লাগবে, আপনি ভালো ফুটবল আয়োজন লাগবে, সুন্দর প্ল্যান লাগবে, যে অন্তত একটা ভালো প্ল্যান লাগবে, যে প্ল্যানটা দেখে স্পন্সররা আকৃষ্ট হবে যে না 5 বছর বা 10 বছর পর বাংলাদেশ ফুটবল গিয়ে একটা স্ট্যান্ডার্ডে গিয়ে পৌঁছাবো বা এখানে পৌঁছানোর একটা সম্ভাবনা দেখা দিবে। আপনি কোনো সপ্তাহেই তো আপনার ফুটবল ফেডারেশন দেখাতে পারছে না। আপনি আলম ভাই, ফুটবল ফেডারেশন আপনার এই পয়েন্টগুলো, এই বিষয়গুলো তো ধরেন আমরা সবাই এখন মোটামুটি নিশ্চিত যে কি কি কারণে আসলে সংকটগুলো আছে। মেইন রিজন অবশ্যই ফাইন্যান্স, এটা যে কোনো ভাবেই হোক ফাইন্যান্সের ব্যাপারটা আসলে সর্ট আউট করতে হবে। সেটা টিমের রেজাল্ট দিয়ে হোক বা মার্কেটিং প্ল্যান দিয়ে হোক, কিংবা অন্য অনেক কিছু এলিমেন্ট অ্যাড করে হোক, সেটা ডিফারেন্ট কেস। বাট এই কাজগুলো করার জন্য আপনার একজন নতুন নেতা দরকার। আমি ধরে নিচ্ছি যে গত 3 টার্মে কাজী সালাউদ্দিন ব্যর্থ, তার কমিটি ব্যর্থ। তার মানে হচ্ছে যে আপনি তো এমন কাউকে দায়িত্ব দিবেন যে নেক্সট টেনিউরে অ্যাটলিস্ট চেঞ্জেস গুলো শুরু করবে। আমি বলছি না যে 4 বছরের মধ্যে সে চেঞ্জ করে ফেলতে পারবে, কিন্তু 4 আমি বছর আমি পরে এখানে হোক, 8 বছর পর হোক, সেই চিন্তাগুলো কি আপনাদের মতো সংগঠক যারা আছেন বা কাউন্সিলর যারা আছেন 145 জন, তারা কি এইরকম কোন লিডার আসলে খুঁজে পেয়েছেন কিনা যিনি আসলে এই নির্বাচনে করবেন? এবং আমরা ফুটবল ফ্যান হিসেবে স্বপ্ন দেখবো যে নতুন নেতৃত্ব বাংলাদেশের ফুটবলের চেহারা চেঞ্জ। আপনারা জানেন যে আসলে এই নির্বাচনকে সামনে রেখে আমরা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং ক্লাব অ্যাসোসিয়েশন আমরা যৌথভাবে কাজ করছি। আমরা নির্বাচনে আমাদের এই যে প্রার্থীতা নির্ধারণ নিয়েও আমরা কাজ করছি। আপনারা অচিরেই দেখতে পারবেন আমরা সভাপতি থেকে শুরু করে আপনি আমাদের পূর্ণাঙ্গ একটি প্যানেল আমাদের থাকবে, অবশ্যই থাকবে। আর নেতৃত্বের বিষয়টা কিন্তু এটা কঠিন জটিল কোনো বিষয় না। আমরা যখন ক্রিকেট বোর্ডের কথা আমি বারবার বলি কেন, তারা সফল। আপনি পাপন ভাই যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়, তখন কিন্তু অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে উনি ভালো সংগঠক কিনা বা ভালো প্রশাসক কিনা, ওনার পক্ষে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা। এই ধরনের অনেক কথাই কিন্তু বাজারে ছিল এবং আমরাও অনেক সময় বলেছি। কিন্তু বাস্তবে দেখা গেছে যে পাপন ভাই সফল হয়েছেন, কারণ উনি ভালো সংগঠক এবং সবাইকে নিয়ে উনি কাজ করছেন। এবং সংগঠক হিসেবে সফল হতে হলে আপনাকে ভালো ফুটবলার হতে হবে, ভালো ক্রিকেটার হতে হবে, বিত্তশালী হতে হবে, এরকম কোনো কিন্তু কোনো ক্রাইটেরিয়া কিন্তু সেট করা নাই। আপনাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং আপনার মাথায় ফুটবলটা থাকতে হবে এবং আপনি ফুটবলটাকে কিভাবে সাজাতে চাচ্ছেন এবং 5 বছর 10 বছর পর ফুটবলটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, আপনার ভালো একটা রোড ম্যাপ আপনাকে করতে হবে। এবং আমরা আপনাদের এগুলোকে মাথায় রেখেই কিন্তু আমরা একটা প্যানেল তৈরি করছি এবং অনেকেই ক্যান্ডিডেট আছেন। আমরা যোগ্য ক্যান্ডিডেট ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে হাজির করব এবং আমরা কাউন্সিলরদের সামনে হাজির করব। কারণ সবাই পরিবর্তন চায়। বাংলাদেশ ফুটবলের সাথে সম্পৃক্ত কাউন্সিলররা যারা জেলা পর্যায়ে আছে, ক্লাব পর্যায়ে আছে, তারা সবাই পরিবর্তন চায়। কারণ এই কমিটি দীর্ঘদিন ধরে চেয়ারের থেকেও বাংলাদেশ ফুটবলকে কিন্তু 1 ইঞ্চিও এগিয়ে নিতে পারেনি। সুতরাং এইটাকে সামনে রেখে আমরা আমাদের একটা প্যানেল সেট করছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমরা যোগ্য সভাপতি এবং অন্যান্য পদগুলোতে আমরা যোগ্য প্রার্থী আমরা ক্যান্ডিডেট হিসেবে সামনে তুলে নিয়ে আসবো। আমরা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমির ভাই, আপনি যদি ছোট করে কিছু বলেন। বিএফএফ এর কাছে আপনি আপনার অনেক আবেদনের কথা বলেছেন ইলেকশন কেন্দ্রিক, সেটা হচ্ছে যাচাই বাছাই কমিটি, সেটা যাতে চেঞ্জ হয়, এবং অনেক কিছুর উত্তর কিন্তু আবু নাঈম সোহাগ ক্লিয়ারও করে গেছেন। কিছু জিনিস আসলে উনি চাইলেই আসলে এই প্রশ্নের উত্তর দিতে পারেন না। বিং জেনারেল সেক্রেটারি উনি আসলে বলতে পারেন না যে এই কমিটিটা চেঞ্জ হবে। এটা হয়তো প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট পদে কেউ যদি এখানে থাকতেন তাদের জন্য হয়তো বা অনেক সহজ ছিল। এর বাইরে এই নির্বাচন নিয়ে যদি আপনি কিছু বলতে চান, এবং আবু সাদাত আপনিও যদি শেষ লাইন হিসেবে কিছু বলতে চান, প্রথমে আমির ভাই। যেটা আমি সোহাগ ভাইকে যেটা বললাম যে আসলে আমরা চাই একটা ফেয়ার ইলেকশন, এবং ফেয়ার জিনিসটা চাচ্ছি ফেডারেশনের কাছ থেকে। ফেডারেশন যেহেতু ওনারা হচ্ছেন যে প্যারেন্টস সবকিছুর মধ্যে, ওনারা যদি একটা ফেয়ার ইলেকশন দিত তাহলে আমার মনে হয় যে যে নেতৃত্বের কথা আপনি বলছেন সেই নেতৃত্ব আসলে চলে আসবে।
ফার্স্ট সবাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে ইলেকশনটা ফেয়ার হবে কিনা। ফেয়ার জিনিসটা আসতে হবে ফেডারেশন থেকেই। ফেয়ারটা চলে আসলে আমার মনে হয় যে নেতৃত্ব তখন অনেকেই আসবে, অনেক বডি আছে যে অনেকেই আছে এখনো ইলেকশনের দিন রেডি হলে দেখা যাবে যে লিডিং দেওয়ার জন্য চলে আসছে লোকজন। আমি হোপ করি, আশা করি যে ফেডারেশনে এটা একটা ফেয়ারনেস রাখবে এবং এটা ওনাদের রাখা উচিত। ডেলিগেটদের মধ্যে আসলে ওই আস্থাটা তাদের এনে দিতে হবে। সাদাত ভাই, তুমি শেষ লাইন হিসেবে হ্যাঁ, আমি ছোট্ট করে শুধু বলি যে ফুটবল ফেডারেশন আমার কাছে 21 সদস্য নির্বাহী কমিটি হলেও এটা আসলেই প্রেসিডেন্ট শাসিত একটি প্রতিষ্ঠান, এবং যিনি নতুন আসবেন তাকে আসলে একটা ভীষণ থাকতে হবে, শুধু মুখে বলার জন্য না আমি প্রেসিডেন্ট হলাম, এই করবো সেই করবো। সুনির্দিষ্ট একটা 5 বছর কিংবা 4 বছর তার এই মেয়াদে যে আমি এই পর্যায়ে দেখতে চাই, এই কাজগুলো করব, শুধু মুখে বলা না, কাজগুলো করতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি বারবারই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আসলে সেগুলো বাস্তবায়ন হয়নি। যিনিই আসুক, যদি সালাউদ্দিন ভাই থাকেন মানে তাকেও আসলে ওইভাবে যান প্রাণ দিয়ে নতুন ভাবে কাজ করতে হবে। আবার যদি নতুন কেউ আসে তাকে একটা গোল সেট করে একেবারে বাস্তব ভিত্তিক, মানে আকাশ কুসুম না, ওইভাবে এগোতে হবে, তবেই ফুটবল চেঞ্জ হবে। সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, আমির খান এবং একই সঙ্গে আবু সাদাত, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আয়োজনে শুরু থেকে ছিলেন আবু নাইম সোহাগ, তাকেও অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা সবাই মিলে আসলে প্রত্যাশা করি একটা ফেয়ার ইলেকশন হবে। নতুন নেতৃত্ব বা পুরনো নেতৃত্ব যারাই আসলে বাংলাদেশের ফুটবলের নতুন মেয়াদে আসলে দায়িত্ব পাবেন, তারা যেন দেশের ফুটবলের জীর্ণ চেহারাটা আসলে সত্যিকার ভাবে বদলে দেন, সেই প্রত্যাশা আমাদের সবার। সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের আয়োজন শেষ করছি। পরের আয়োজনে আবার ধন্যবাদ।